ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ভার্সিটির ক ইউনিটের অ্যাডমিশন লেকচার প্রোগ্রামে। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ফার্স্ট পার্টের ফার্স্ট অধ্যায় যেটা। তো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্ব আমরা দিই না, কিন্তু তারপরেও এই অধ্যায়ে কিছু কিছু ম্যাথ আছে যেগুলা অ্যাডমিশনের জন্য বা ঢাকা ভার্সিটিতে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তো এই অধ্যায়ের অ্যাডমিশন লেকচারটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে পার্ট 1 এবং আরেকটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আমরা আলোচনা করব হচ্ছে ইরর ক্যালকুলেশন, মেজারমেন্ট এন্ড ইরর ক্যালকুলেশন, এবং পার্ট 2 তে আমরা আলোচনা করব হচ্ছে ডাইমেনশন অর্থাৎ মাত্রা, কিভাবে মাত্রার সাহায্যে আমরা কোনো একটা সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি, বা কিভাবে মাত্রা সমীকরণের সাহায্যে আমরা কোনো একটা সূত্রকে প্রমাণ করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। বা কোনো একটা সমীকরণ থেকে কিভাবে আমরা মাত্রা নির্ণয় করতে পারি কোনো একটা আননোন কোয়ান্টিটি, সেটা আমরা দেখব। এটা থাকবে হচ্ছে পার্ট 2 তে। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ আমরা আলোচনা করব হচ্ছে ইরর ক্যালকুলেশন নিয়ে, বিভিন্ন ধরনের ত্রুটি এবং এই ত্রুটিগুলার ক্যালকুলেশন আমরা কিভাবে করি বা ম্যাথগুলো আমরা কিভাবে করি, এটা দেখবো হচ্ছে আজকের লেকচারে। তো চলো আজকের লেকচারটা আমরা শুরু করি। ত্রুটি নির্ণয় করার জন্য ত্রুটিকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমটা হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট ইরর। 1 নম্বর দিয়ে লিখি পরম ত্রুটি, বা এটাকে বলা হয় অ্যাবসোলিউট ইরর। অ্যাবসোলিউট ইরর। 2 নম্বরটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আনুপাতিক, এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, ইংরেজিতে বলা হয় রেশিও ইরর, রেশিও অর রিলেটিভ ইরর। 3 নম্বরটা হচ্ছে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ ইরর। এই হচ্ছে তিনটা ত্রুটি। আমরা ম্যাথ করার জন্য কোন একটা ম্যাথ থেকে মোটামুটি এই তিনটা ত্রুটি বের করব। আমাদের বলে দিবে যে পরম ত্রুটি বের করো, বা শতকরা ত্রুটি বের করো, বা আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি বের করো। এখন এই ত্রুটিগুলোর সংজ্ঞা কি? দেখো, মনে করো আমি কোনো একটা লাঠি বা কোনো একটা কিছুর দৈর্ঘ্য পরিমাপ করব। মনে করো এটা হচ্ছে একটা লাঠি, এটার আমি দৈর্ঘ্য পরিমাপ করব। তো এর সঠিক দৈর্ঘ্য, একেবারে সঠিক মান, এটা মনে করো হচ্ছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমি যখন পরিমাপ করব, পরিমাপ করতে গেলে আমি বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করব। তো আমি যখন পরিমাপ করব, পরিমাপে ত্রুটি হবেই। ফিজিক্সে পরিমাপ করতে গেলে ত্রুটি হবে। ত্রুটি এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ত্রুটি এটা হবেই। সেটা তোমার ত্রুটি হতে পারে বা যন্ত্রের ত্রুটি হতে পারে, বা পরিমাপ করতে গেলে যে কোনো ভাবে একটা ত্রুটি হবেই। ত্রুটি হয়ে তুমি এটাকে মনে করো পরিমাপ করলে হচ্ছে 5.01 সেন্টিমিটার, বা কেউ একজন কমও পরিমাপ করতে পারে, সে পরিমাপ করলো 4.99 এত সেন্টিমিটার, এটা পরিমাপ করলো। কিন্তু প্রকৃত মানটা কত ছিল? প্রকৃত দৈর্ঘ্যটা কত ছিল? 5 সেন্টিমিটার। তার চেয়ে কেউ বেশিও পরিমাপ করতে পারে, কেউ কমও পরিমাপ করতে পারে। দেখো, সে সঠিক পরিমাপ করতে পারে নাই, ত্রুটি হয়ে গেছে। এখন এই ত্রুটিটা কতটুকু ত্রুটি হয়েছে সেটা আমরা কিভাবে বের করতে পারি? তার মানে কতটুকু কম হয়েছে বা কতটুকু বেশি হয়েছে। তাহলে দেখো, প্রকৃত দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, এর চেয়ে তুমি যখন বেশি পরিমাপ করে ফেলছো, 0.01 বেশি পরিমাপ করে ফেলছো, তখন পাইছো হচ্ছে 5.01 সেন্টিমিটার। তাহলে তোমার ত্রুটি হয়েছে সেটা হচ্ছে 0.01 এতটুকু সেন্টিমিটার, এটা ত্রুটি হয়েছে। আর তুমি যখন কম পরিমাপ করতেছো, তখন এটার সাথে এটা বিয়োগ দাও, তাও হচ্ছে 0.01 সেন্টিমিটার, এতটুকু তুমি কম পরিমাপ করছো। তাহলে এই যে কতটুকু বেশি কতটুকু কম, অর্থাৎ ত্রুটি কতটুকু হয়েছে, সেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে দেখো তো ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি কিনা। এই লাঠির প্রকৃত দৈর্ঘ্যটাকে আমি বললাম হচ্ছে এল, এবং তুমি যেটা পরিমাপ করছো সেটা হচ্ছে এল ড্যাশ। তাহলে এল ড্যাশ এবং এল এর যে পার্থক্যটা, দেখো আমি এখানে পার্থক্য চিহ্ন দিয়ে লিখছি, কারণ বেশি হতে পারে কমও হতে পারে। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে ত্রুটি, সেটাকে আমরা বলতে পারি ডেল এল। ঠিক আছে? তার মানে তুমি কোন একটা লাঠির দৈর্ঘ্য, যেটা প্রকৃত দৈর্ঘ্য এল, তুমি যখন সেটা পরিমাপ করতেছো তখন তুমি পরিমাপ করতেছো এল ড্যাশ, এটা হচ্ছে এল প্লাস মাইনাস ডেল এল, অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে তুমি কতটুকু বেশি পরিমাপ করতেছো বা কতটুকু কম পরিমাপ করতেছো, সেটা হচ্ছে ডেল এল। তাহলে এই যে ডেল এল, এটা হচ্ছে তোমার একটা ত্রুটি। এই ত্রুটিটাকে বলা হয় হচ্ছে পরম ত্রুটি। কি ত্রুটি বলা হয় এটাকে? পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটির সংজ্ঞাটা এখান থেকে তুমি দিতে পারবা, যে কোনো একটা রাশির সঠিক মান এবং পরিমাপকৃত মান, এদের যে ব্যবধানটা,
এদের যে পার্থক্যটা সেটাই হচ্ছে পরম ত্রুটি। তাহলে এই যে অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি, এটাকে আমরা লিখি ডেল এল বা ডেল এক্স। মনে করো কোনো একটা রাশি আমি পরিমাপ করতেছি, সেটা হচ্ছে এক্স, তাহলে তখন এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে ডেল এক্স। এই ডেল এক্স হবে হচ্ছে সঠিক মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। ধরো সঠিক মানটা হচ্ছে এক্স আর পরিমাপকৃত মানটা হচ্ছে এক্স ড্যাশ, তাদের পার্থক্য, তাহলে পার্থক্য চিহ্ন দিয়ে লেখাটাই বেটার। ক্লিয়ার? পরম ত্রুটিটা আমরা বুঝতে পারছি। এবার আসো আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটিটা কাকে বলে। আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে একক মাত্রায় যতটুকু ত্রুটি হয়েছে। তুমি দেখো এই লাঠির দৈর্ঘ্য কত ছিল, প্রকৃত দৈর্ঘ্য কত ছিল, এল। তাহলে এল দৈর্ঘ্যে ত্রুটি হয়েছে ডেল এল পরিমাণ। আমি চাচ্ছি একক দৈর্ঘ্যে কতটুকু ত্রুটি হয়েছে, তাহলে অতএব একক দৈর্ঘ্যে ত্রুটি হয়েছে ডেল এল ডিভাইডেড বাই এল, এইটুকু। তাহলে তখন এটাকেই বলা হয় হচ্ছে আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি, মানে এল এর সাপেক্ষে কতটুকু ত্রুটি বা একক মাত্রায় কতটুকু ত্রুটি। একক মাত্রা কেন বলতেছি, এর যেমন দৈর্ঘ্য, তুমি মনে করো এমন কিছু একটা পরিমাপ করলা যার ক্ষেত্রফল আছে, তাহলে তখন কি হবে ডেল এ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলে কতটুকু ত্রুটি হয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তাহলে আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি এর যদি আমি সূত্রটা লিখি, তাহলে এটাকে আমরা লিখবো যে ডেল এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এটা। এবার আসো শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর, এটা কাকে বলে। আমি যদি আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যাবে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর। যেমন আনুপাতিক ত্রুটিটা কি ছিল, ডেল এক্স ডিভাইডেড বাই এক্স। এখন পার্সেন্টেজে কতটুকু ত্রুটি, তাহলে ডেল এক্স ডিভাইডেড বাই এক্স গুণ হচ্ছে 100%। এই যে পার্সেন্টেজে কতটুকু ত্রুটি, সেটাকেই বলা হচ্ছে পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। ক্লিয়ার? তাহলে শতকরা ত্রুটি বের করতে গেলে আমরা এই সূত্র দিয়ে বের করব। তাহলে আমরা তিনটা এরর সম্পর্কে জানলাম, একটা হচ্ছে পরম ত্রুটি, একটা হচ্ছে আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি এবং আরেকটা হচ্ছে শতকরা ত্রুটি। এখন আমরা এই যে এইগুলা কিভাবে নির্ণয় করা যায় এই সংক্রান্ত কয়েকটা ম্যাথ দেখব। এখন এই ম্যাথকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রুপ ডাটা থেকে এরর নির্ণয়। গ্রুপ ডাটা থেকে এরর নির্ণয় মানে কি, মনে করো আমি তোমাকে বললাম এই কলমের ব্যাসটা পরিমাপ করলো, তো তুমি মনে করো যে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ দিয়ে কলমের ব্যাসটা পরিমাপ করতেছো। এখন পরিমাপ করে তুমি অনেকগুলো ডাটা পাবা। দেখো আমরা যখন এক্সপেরিমেন্ট করি স্ক্রু গজের সাহায্যে বা স্লাইড ক্যালিপার সাহায্যে, আমরা কিন্তু অনেকগুলো ডাটা নিই, তারপরে আমরা গড় করি। তাহলে তুমি মনে করো এই কলমের ব্যাস পরিমাপ করতে গিয়ে 5টা ডাটা নিলাম। সেই 5টা ডাটা মনে করো একটা হচ্ছে x1, x2, x3, x4, x5, এরকম 5টা ডাটা নিলাম। এখন এই 5টা ডাটার মধ্যে সঠিক মান কোনটা, আমি কিন্তু সঠিক মান জানি না। তাহলে তখন সঠিক মান ধরা হয় এই যে 5টা ডাটা তুমি নির্ণয় করলা এর গড়কে, তাহলে এর গড় এটাকেই ধরা হবে হচ্ছে সঠিক মান। তাহলে এভাবে গ্রুপ ডাটা থেকে আমরা এরর বের করতে পারি, গ্রুপ ডাটা থেকে এরর বের করতে পারি। আর একটা হচ্ছে ইকুয়েশন বেসড এরর। ইকুয়েশন বেসড এরর কি, তুমি মনে করো একটা গোলক, এই গোলকের ক্ষেত্রফলটা পরিমাপ করবা বা এই গোলকের আয়তন পরিমাপ করবা ধরো। তাহলে এই গোলকের নিরেট গোলকের আয়তন v = 4/3 পাই r কিউব। তুমি এমন কোন যন্ত্র দিয়ে সরাসরি আয়তন বের করতে পারবা না, ভি বের করতে সরাসরি পারবা না। ভি বের করতে গেলে তোমার অবশ্যই আগে আর বের করা লাগবে, অর্থাৎ এই গোলকের ব্যাসটা পরিমাপ করা লাগবে। সেই ব্যাস থেকে তোমার ব্যাসার্ধটা পরিমাপ করতে হবে। এই ব্যাসার্ধ যখন তুমি পরিমাপ করতে পারবা, এই ব্যাসার্ধের মান বসায়, এই সূত্রে মান বসায় 4/3 পাই r কিউব, সেখান থেকে তুমি আয়তন ভি বের করতে পারবা। এখন তুমি যখন ব্যাসার্ধ পরিমাপ করতে গিয়ে ত্রুটি ফেলাবা, সেই ত্রুটি দেখো আয়তনে গিয়ে ঠেকাবে। মানে তুমি ব্যাসার্ধ পরিমাপ করতে ত্রুটি করে ফেলছো, সেই ব্যাসার্ধকে কাজে লাগায় যখন আয়তন বের করবা, তখন আয়তনে অটোমেটিক্যালি একটা ত্রুটি হবে। তা আমাদের মনে করে যে ব্যাসার্ধের ত্রুটিটা বলে দেওয়া থাকবে, যে ব্যাসার্ধ কতটুকু কম বেশি হলো এটা বলে দেওয়া থাকবে। সেখান থেকে এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের আয়তন পরিমাপের বিভিন্ন ধরনের ত্রুটি বের করতে হবে, আনুপাতিক ত্রুটি বা শতকরা ত্রুটি বের করতে হবে। তাহলে সেইগুলা কিভাবে বের করা যায় এটা আমরা দেখবো। তাহলে একটা হচ্ছে গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়, আর একটা হচ্ছে ইকুয়েশন বেসড ত্রুটি নির্ণয়। এখন আমরা এই সংক্রান্ত ম্যাথগুলো দেখি। প্রথমে আমরা দেখবো হচ্ছে গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়। গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয় এই সংক্রান্ত একটা ম্যাথ। তো ম্যাথটা আমাদের বলতেছে যে একজন শিক্ষার্থী স্ক্রু গজের সাহায্যে কোন তারের ব্যাস পরিমাপ করতে গিয়ে নিচের
ডাটা সমূহ পেল। স্ক্রু গজের সাহায্যে সে যখন ওই তারের ব্যাস পরিমাপ করতে গেল, আমরা কি করি নরমালি স্ক্রু গজ বা স্লাইড ক্যালিপারের সাহায্যে পরিমাপ করতে গেলে কিন্তু অনেকগুলো ডাটা নেই, তারপরে তার গড় মান নিয়ে আমরা কাজ করি। তো সে এরকম অনেকগুলো ডাটা নির্ণয় করলো। এখন আমি এখানে ম্যাথটা যাতে লেন্দি না হয়, ম্যাথটা যাতে সহজ হয়, এই কারণে আমি এখানে তোমাকে 4টা ডাটা দিচ্ছি। মানে তোমাদের যখন ম্যাথ আসবে তখন 5টা 6টা ডাটাও দেওয়া থাকতে পারে, তো আমি যাতে ম্যাথটা লেন্দি না হয় এর জন্য মাত্র 4টা ডাটা দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে 0.39 মিলিমিটার, 0.40 মিলিমিটার, 0.41 মিলিমিটার, 0.38 মিলিমিটার, এই 4টা ডাটা সে পাইল। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে 1 নাম্বার পরিমাপের রাশির গড় মান। পরিমাপের রাশির গড় মান নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে গড় ত্রুটি, এর আরেকটা নাম আছে গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি এটা নির্ণয় করো। 3 নম্বর প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। 4 নম্বর সম্ভাব্য ত্রুটি, সম্ভাব্য ত্রুটি বা প্রবাবিলিটি এরর, এটা নির্ণয় করো। আর 5 নম্বর হচ্ছে পরিমাপের রাশির শুদ্ধতার মান নির্ণয় করো। শুদ্ধতার মান নির্ণয় করো। এই 5টা ম্যাথ আমাদের করতে হবে এখান থেকে। তাহলে সে কয়টা ডাটা নিছে? 4টা ডাটা। এখন এই স্ক্রু গজের সাহায্যে যে তারের সে ব্যাসটা পরিমাপ করলো, এই ব্যাসের কি সে সঠিক মান জানে? জানে না। এটা পরিমাপ করার জন্য সে এরকম 4টা ডাটা নিছে। তো এর মধ্যে কোনটাকে আমরা সঠিক ধরে নিব? সঠিক মান কোনটাকে ধরে নিব? সঠিক মান ধরা হয় গ্রুপ ডাটার ক্ষেত্রে এই সবগুলোর, এই যে 4টা ডাটা সে পাইছে এই সবগুলোর গড় মানটাকে, এটাকে ধরা হয় হচ্ছে পরিমাপের রাশির সঠিক মানটা। তা আমাদের দেখো প্রথমে সেটাই নির্ণয় করতে বলছে যে পরিমাপের রাশির গড় মানটা নির্ণয় করো, মানে যেটাকে আমরা সঠিক মান ধরে নিব ওইটা নির্ণয় করতে বলছে। যেহেতু এর সঠিক মান আমরা জানি না, এই কারণে অনেকগুলো ডাটা নিছি, তাহলে তার গড়টাকে আমরা ধরে নিব, ওটা হচ্ছে সঠিক মান। ক্লিয়ার এই জিনিসটা? তাহলে প্রথমে 1 নম্বর ম্যাথটা পরিমাপের রাশির গড় মান, মিন ভ্যালু। পরিমাপের রাশির গড় মান, এই মানগুলাকে আমি এভাবে লিখি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4। তাহলে পরিমাপের রাশির গড় মান এটাকে আমরা লিখতে পারি x বার দিয়ে। তাহলে এটা হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4। আমি 4টা ডাটা নিছি, তাহলে 4টা ডাটা যোগ করে 4 দিয়ে ভাগ দিব। অর্থাৎ আমাদের এখানে n এর মান n ইকুয়াল টু হচ্ছে 4, মানে কতগুলো পার্ট নিছি? 4টা পার্ট নিছি। তাহলে x1 ইকুয়াল টু কত? 0.39, x2 0.40, 0.41 প্লাস 0.38 ডিভাইডেড বাই হচ্ছে 4 দিয়ে ভাগ দিব। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.39 প্লাস 0.40 প্লাস 0.41 প্লাস 0.38 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে এখানে আমাদের মান আসবে 0.395। 0.395 এটা হচ্ছে আমাদের গড় মান। তাহলে এই যে তারটা, সেই তারের ব্যাসটা, এটাকে আমরা সঠিক মানটা ধরে নিব, এই গড় মানটা 0.395 মিলিমিটার। ক্লিয়ার? ওকে। এখন আমাদের দেখো পরেরটা আমাদের কি বলতেছে, প্রথমটা গেল, পরেরটা আমাদের বলতেছে গড় ত্রুটি বা গড় বিচ্যুতি নির্ণয় করো। গড় ত্রুটিটা কি? তুমি দেখো এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সঠিক মান। তাহলে তুমি প্রথমে বের করছিলা 0.39, এই পার্টটা নিছিলা, তাহলে এটা কিন্তু সঠিক মান না। তাহলে এর সাথে এর যে এই যে x বার, x1 এর সাথে x বারের যে পার্থক্যটা, সেটা হচ্ছে একটা ত্রুটি, প্রথম মানের ত্রুটি। দ্বিতীয় মান তুমি যেটা নির্ণয় করছো যেটা 0.40, এটা সঠিক না, সঠিক হচ্ছে 0.395, এটাকে আমরা ধরে নিচ্ছি। তাহলে এর যে পার্থক্যটা, এটা হচ্ছে আরেকটা ত্রুটি। তাহলে এইভাবে এই 4টা মানের জন্য আমরা 4টা ত্রুটি পাবো। এই 4টা ত্রুটির গড়টাই হচ্ছে গড় ত্রুটি বা গড় বিচ্যুতি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা একটা একটা করে ত্রুটি বের করি আগে। তাহলে প্রথম ত্রুটি ডেল x1, তাহলে এটা হবে হচ্ছে x বার, এই যে x বার মাইনাস হচ্ছে x1, 0.395 মাইনাস x1 হচ্ছে 0.39। তাহলে এখান থেকে হিসাব করলে আসবে 0.005 এত মিলিমিটার। এটা হচ্ছে প্রথম ত্রুটি। ডেল x2, x বার মাইনাস x2, 0.395 মাইনাস x2 হচ্ছে 0.40, এটা আসবে হচ্ছে মাইনাস 0.005 এত মিলিমিটার।
ডেল এক্স থ্রি এক্স বার মাইনাস এক্স থ্রি 0.395 মাইনাস এক্স থ্রি কত, এক্স থ্রি হচ্ছে 0.41, এটা আসবে হচ্ছে মাইনাস 0.015 এত মিলিমিটার। ডেল এক্স ফোর এক্স বার মাইনাস এক্স থ্রি এক্স ফোর ইকুয়াল টু 0.395 মাইনাস 0.38, এটা আসবে হচ্ছে 0.015 এত মিলিমিটার। তাহলে এভাবে আমরা চারটা ত্রুটি পাইলাম। এবার এই চারটা ত্রুটির গড় মান আমাদের বের করতে হবে। তাহলে 2 নম্বর ম্যাথটা আমাদের বলতেছিল যে গড় ত্রুটি বা গড় বিচ্যুতি নির্ণয় করো। তাহলে গড় ত্রুটি বা গড় বিচ্যুতি, ত্রুটিকে আমরা লিখি কি ডেল এক্স দিয়ে, তাহলে গড় তাহলে ডেল এক্স বার, তাহলে এটা হবে হচ্ছে ডেল এক্স ওয়ান প্লাস ডেল এক্স টু প্লাস ডেল এক্স থ্রি প্লাস ডেল এক্স ফোর ডিভাইডেড বাই হচ্ছে কতগুলো পার্ট, চারটা পার্ট, তাহলে 4 দিয়ে ভাগ দেবো, এন এর মান হচ্ছে 4। এইখানে একটা জিনিস খেয়াল করবা, ত্রুটি দেখো কিছু বিয়োগ আসছে, এখানে যখন আমি এই ত্রুটিগুলা নিব আমি শুধু মানটা নিব, কত কম কত বেশি, জাস্ট মানটা, ত্রুটির মানটা আমি নিব। এই কারণে সূত্রে এই জিনিসটাকে এভাবে লিখতে পারো যে মডুলাস ডেল এক্স ওয়ান মডুলাস ডেল এক্স টু মডুলাস ডেল এক্স থ্রি মডুলাস ডেল এক্স ফোর, মানে আমি শুধু মানটাকে নিয়ে কাজ করব, ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সবসময় যোগ হয়। মানে কত বেশি খারাপ, তাহলে সবগুলো খারাপ যোগ করলে সবচেয়ে বেশি খারাপ, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখান থেকে দেখো আমরা যোগ করি 0.005 প্লাস 0.005 প্লাস 0.015 প্লাস 0.015 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে তুমি একটু হিসাব করবা, হিসাব করে দেখবা আসবে 0.01375 এত। এটা হচ্ছে পরিমাপের যে ত্রুটি তার গড় মান। এখন আসো 3 নম্বরটা। 3 নম্বরটা আমাদের কি বলতেছে, প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতিকে ডি বা সিগমা দিয়ে লেখা হয়। ডি দিয়ে লিখতে পারো কেউ চাইলে, অথবা কেউ চাইলে এরকম সিগমা দিয়েও লিখতে পারো। তো আমি এখানে ডি দিয়ে লিখতেছি যে ডি, প্রমাণ বিচ্যুতি ডি। প্রমাণ বিচ্যুতিটা আমরা কিভাবে হিসাব করি, এই যে আমরা ত্রুটিগুলা বের করছি ডেল এক্স ওয়ান ডেল এক্স টু ডেল এক্স থ্রি ডেল এক্স ফোর, এই ত্রুটিগুলাকে বর্গ করে তার গড় মানের বর্গমূল, ত্রুটিগুলার বর্গ করে তার গড় মানের বর্গমূল। তাহলে দেখো আমি একটু লিখি, ডেল এক্স ওয়ান এর বর্গ, ডেল এক্স টু এর বর্গ, ডেল এক্স থ্রি এর বর্গ, ডেল এক্স ফোর এর বর্গ। তুমি চাইলে এখানে মডুলাস দিতেও পারো, নাও পারো, কারণ যাও তুমি মানগুলাকে বর্গ করতেছো, তাহলে প্লাসই চলে আসবে, মাইনাস থাকলেও প্লাস চলে আসবে। ডিভাইডেড বাই হচ্ছে 4, 4টা পার্ট। তাহলে ত্রুটিগুলাকে বর্গ করে তুমি গড় করলা, এটা হচ্ছে বর্গ করে গড় করা। এবার কি করতে হবে, এর বর্গমূল করতে হবে, এই যে এর বর্গমূল। তাহলে আমরা একটু মানগুলা বসাই। ডেল এক্স ওয়ান এর মান ছিল হচ্ছে 0.005, তাহলে এর বর্গ 0.005 বর্গ, 0.015 বর্গ, 0.015 এর বর্গ, এগুলাকে যোগ করে 4 দিয়ে আমি ভাগ করব, ভাগ করে এর বর্গমূলটা আমি বের করব, তাহলে আমি পাবো প্রমাণ বিচ্যুতি ডি এর মান। তাহলে আমরা একটু হিসাব করি, হিসাব করে দেখি কত পাই। এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.0111803 এত মিলিমিটার, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতির মান। তাহলে প্রমাণ বিচ্যুতিটা আমরা বের করে ফেললাম। এবার আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি এরর। এই প্রবাবিলিটি এরর এর সূত্রটা তোমাদের ইন্টারের সিলেবাসে নেই, আসে না তেমন, কিন্তু তারপরও যেহেতু আমরা প্রমাণ বিচ্যুতি পর্যন্ত পড়তেছি, তাহলে প্রমাণ বিচ্যুতি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা জাস্ট একটা সূত্রের সাহায্যে প্রবাবিলিটি এরর অর্থাৎ সম্ভাব্য ত্রুটি এটা বের করতে পারি। তাহলে 4 নম্বর সম্ভাব্য ত্রুটি, সম্ভাব্য ত্রুটি বা প্রবাবিলিটি এরর, এই কারণে এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 2d ডিভাইডেড বাই 3 রুট ওভার n। এই সূত্রটা জানা থাকলেই আমরা এই সূত্রের সাহায্যে প্রবাবিলিটি এরর পি এর মানটা বের করতে পারি। এখানে নিচে আছে রুট এন, এন কি কতগুলো পার্ট নিছো তুমি, এখানে আমাদের এন এর মান কত 4, আমরা 4টা পার্ট নিছি। উপরে দেখো ডি আছে, ডি কি, ডি হচ্ছে প্রমাণ বিচ্যুতি। যেহেতু তুমি প্রমাণ বিচ্যুতি এই পর্যন্ত বের করতেছো, তাহলে এরপরে জাস্ট একটা সূত্র খাটায় প্রবাবিলিটি বা সম্ভাব্য ত্রুটিটা বের করা যায়। তাহলে আমরা একটু চেষ্টা করি মানটা বের করার। 2, ডি এর মান হচ্ছে 0.0111803 ডিভাইডেড বাই 3 রুট ওভার এন, এন এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে হিসাব করলে আসবে 2 ইন্টু 0.0111803 ডিভাইডেড বাই 3 রুট ওভার এন, 0.0037267 এত মিলিমিটার। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি বা সম্ভাব্য ত্রুটির মান। তো এখন দেখো এই সূত্রটা কোত্থেকে আসলো, এটা কিন্তু আমি এখন বলতে পারবো না। এই সূত্রটা তোমরা এরপরে যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন দেখবা এই সূত্রটা কিভাবে আসলো, সেটা তোমাদের বইতে আছে।
তো যার সূত্রটা একটু মাথায় রাখো, আসবে না তারপরে যে একটু সূত্রটা মাথায় রাখো যদি এসে যায় আর কি। তাহলে এভাবে আমরা সম্ভাব্য ত্রুটিটা বের করতে পারি। এবার দেখো আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে পরিমাপের রাশির শুদ্ধতার মান নির্ণয় করো। পরিমাপের রাশির শুদ্ধতার মান, পরিমাপের রাশির শুদ্ধতার মান আমরা তিনটা ভাবে বের করব। আমাদের কিন্তু এটা কিন্তু প্রশ্ন না, আমাদের প্রশ্ন করলে এভাবে করবে যে গড় বিচ্যুতি বিবেচনা করে পরিমাপের রাশির শুদ্ধতার মান। গড় বিচ্যুতি মানে এই যে গড় ত্রুটি, এটা বিবেচনা করে তোমার সঠিক মান হচ্ছে এইটা, তার চেয়ে ডেল এক্স বার এতটুকু বেশি হতে পারে, এতটুকু কম হতে পারে। তাহলে গড় বিচ্যুতি বা গড় ত্রুটি বিবেচনায় পরিমাপের রাশির শুদ্ধতার মান হবে এক্স বার এর চেয়ে কতটুকু বেশি কতটুকু কম, প্লাস মাইনাস ডেল এক্স বার। তাহলে আমরা একটু লিখি, গড় বিচ্যুতি বা গড় ত্রুটি বিবেচনায় পরিমাপের রাশির শুদ্ধতার মান। তাহলে শুদ্ধতার মান এটা হচ্ছে এক্স, এটা ইকুয়াল টু হবে এক্স বার, মানে এই যে গড় মান যেটা পাইছিলাম, যেটাকে আমরা সঠিক মান ধরে নিয়েছিলাম, এর চেয়ে প্লাস মাইনাস অর্থাৎ বেশি এবং কম কতটুকু, ত্রুটিটুকু। কি ত্রুটি? গড় ত্রুটি, ডেল এক্স বার। তাহলে এক্স বার তার চেয়ে প্লাস ডেল এক্স বার বেশি হতে পারে, আর মাইনাস ডেল এক্স বার মানে কমও হতে পারে। তো এইটা হচ্ছে পরিমাপের রাশির শুদ্ধতার রেঞ্জ, অর্থাৎ তুমি যে মানটা পাবা এক্স পরিমাপ করে যে মানটা পাবা সেই মানের রেঞ্জ কতটুকু হবে। তাহলে তুমি দেখো বিয়োগ করে একটা মান পাবা, সেটা হচ্ছে কম মান, এবং যোগ করে ডেল এক্স বার যোগ করে একটা মান পাবা, সেটা হচ্ছে বেশি মান। তাহলে তুমি পরিমাপ করে এই রেঞ্জের মধ্যে পাবা, অর্থাৎ কম মান এবং বেশি মান এই রেঞ্জের মধ্যেই তুমি পাবা। তাহলে এক্স বারের মানটা আমাদের কত ছিল, আমরা একটু লিখি 0.395 প্লাস মাইনাস ডেল এক্স বারের মানটা হচ্ছে 0.01375। তাহলে একবার যোগ করে একটা মান, একবার বিয়োগ করে একটা মান। তো এটা আমি আর এখানে করলাম না, এটা হবে তোমার পরিমাপের রাশির শুদ্ধতার রেঞ্জ। কি বিবেচনা করে? গড় বিচ্যুতি বা গড় ত্রুটি বিবেচনা করে। আমাদের যদি বলে দেয় গড় বিচ্যুতি গড় ত্রুটি না, প্রমাণ বিচ্যুতি বিবেচনা করো, প্রমাণ বিচ্যুতি বিবেচনা করে, তাহলে প্রমাণ বিচ্যুতি বিবেচনা করে পরিমাপের রাশির শুদ্ধতার মান এক্স, এটা হবে এক্স বার প্লাস মাইনাস ডি। মানে আগে তুমি ডেল এক্স বার গড় ত্রুটিটা বিবেচনা করছো, এটা বিবেচনা করো না, তুমি এবার এই যে প্রমাণ বিচ্যুতি এই ত্রুটিটা বিবেচনা করো। তাহলে এই ত্রুটিটা হচ্ছে ডি, ডি এর মান হচ্ছে এইটা। তাহলে এক্স বারের চেয়ে এতটুকু বেশি হতে পারে, এক্স বারের চেয়ে এতটুকু কম হতে পারে, এই কারণে এক্স বার প্লাস মাইনাস ডি। তাহলে এক্স বারের মান বসাবা, ডি এর মান বসাবা, একবার প্লাস করবা একবার মাইনাস করবা, তুমি একটা রেঞ্জ পেয়ে যাবা। তাই এটা আমি আর করে দিলাম না। কখনো কখনো বলতে পারে যে সম্ভাব্য ত্রুটি বিবেচনা করে, তাহলে সম্ভাব্য ত্রুটি বিবেচনা করে পরিমাপের রাশির শুদ্ধতার মান নির্ণয় করো। তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস, বলো কি হবে? এবার সম্ভাব্য ত্রুটি বিবেচনা করতে হবে, তাহলে সম্ভাব্য ত্রুটি হচ্ছে পি, এই পি এর মান হচ্ছে এইটা। তাহলে এক্স বার প্লাস মাইনাস হচ্ছে পি। তাহলে একবার পি এর মান যোগ করে দিবা এক্স বারের সাথে, এবং আরেকবার পি এর মান বিয়োগ করে দিবা এক্স বারের সাথে। তাহলে সম্ভাব্য ত্রুটি বিবেচনায় পরিমাপের রাশির যে শুদ্ধতার রেঞ্জ, সেই রেঞ্জটা তুমি পেয়ে যাবা। তো গ্রুপ ডাটা থেকে এই ম্যাথই আসতে পারে। দেখো একটা ম্যাথের মধ্যে আমি সব করে দিছি, এর বাইরে গ্রুপ ডাটা থেকে এরর নির্ণয়ের আর কোনো ম্যাথ আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো, মনে করো তোমার 1 নম্বর চাইনি, 2 নম্বর চাইনি, 3 নম্বর চাইনি, তোমার একবারে 4 নম্বর চাইছে। প্রশ্নে তোমার এই যে 4টা ডাটা দেওয়া আছে, দিয়ে একবারে বলছে সম্ভাব্য ত্রুটি নির্ণয় করো। তাহলে দেখো খুবই সহজ, সম্ভাব্য ত্রুটি নির্ণয় করতে হবে, তার মানে একটা মাত্র ম্যাথ করতে হবে, তার মানে শুধুমাত্র এটা করতে হবে, p = 2d ডিভাইডেড বাই 3√n। কিন্তু ঝামেলা লাগবে কোথায় জানো? তুমি d এর মান তখন জানো না। তোমার যখন একবারে শুধু সম্ভাব্য ত্রুটি বের করতে বসে, তখন কিন্তু তোমার p নির্ণয় করতে গেলে আগে d নির্ণয় করে আসা লাগবে। তাহলে d নির্ণয় করতে গেলে প্রমাণ বিচ্যুতিতে তোমার যাওয়া লাগবে, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। এবার তুমি একটু খেয়াল করে দেখো, প্রমাণ বিচ্যুতি d বের করতে গেলে ডেল x1, ডেল x2, ডেল x3, ডেল x4 এইগুলা কিন্তু নির্ণয় করা লাগবে। তাহলে তখন ডেল x1, ডেল x2, ডেল x3, ডেল x4 এইগুলা নির্ণয় করতে গেলে তোমার দেখো এখানে যাওয়া লাগবে, যে ডেল x1, ডেল x2, ডেল x3, ডেল x4 এইগুলো তোমার নির্ণয় করতে হবে। এইগুলা যদি নির্ণয় করতে যাও তাহলে অবশ্যই তোমার এক্স বারটা নির্ণয় করা লাগবে, অর্থাৎ এই যে গড় মান এক্স বার এটা নির্ণয় করা লাগবে। তার মানে তোমার যদি একবারে 4 নম্বর ম্যাথ চাই, তাহলে তোমার কিন্তু একেবারে প্রথম থেকেই করা লাগবে, গড় মান বের করা লাগবে, গড় ত্রুটি বের করা লাগবে, প্রমাণ বিচ্যুতি বের করা লাগবে, তারপরে গিয়ে কিন্তু তুমি সম্ভাব্য ত্রুটি বের করতে পারবা। মানে এর সিকোয়েন্সটাই হচ্ছে এরকম। তো এই ম্যাথটা একটু খুব মনোযোগ সহকারে করবা। ওকে, এবার আমরা আরেকটা জিনিস একটু পড়বো, এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন,
এবং এই লঘিষ্ঠ গণনের সাথে ত্রুটির সম্পর্কটা কি? ত্রুটির সম্পর্ক। তো তোমরা লঘিষ্ঠ গণন এই টার্মটার সাথে মোটামুটি সবাই পরিচিত। লঘিষ্ঠ গণন কাকে বলে? কোন একটা যন্ত্রের, যে সকল যন্ত্র দিয়ে আমরা সচরাচর পরিমাপ করি, এই সকল যন্ত্রের লঘিষ্ঠ গণন বলতে আমরা বুঝি ওই যন্ত্র দিয়ে আমরা যতটুকু মান পর্যন্ত নির্ভুলভাবে সঠিকভাবে পরিমাপ করতে পারি সেটাকে, এটাকেই বলা হয় ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনকে ইংরেজিতে বলা হয় লিস্ট কাউন্ট। আমরা LC দিয়ে প্রকাশ করি। লিস্ট কাউন্ট অর্থাৎ ওই যন্ত্র দিয়ে অ্যাটলিস্ট আমরা যতটুকু পর্যন্ত সূক্ষ্ম এবং নির্ভুলভাবে পরিমাপ করতে পারি সেটাই ওই যন্ত্রের, বা কাউন্ট করতে পারি, অ্যাটলিস্ট যতটুকু কাউন্ট করতে পারি সেটাই হচ্ছে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। তাহলে এখান থেকে দেখো তো আমরা একটা কথা বলতে পারি কিনা, যে যন্ত্রের, মানে যে সকল যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করি, এরকম যে যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান যত কম সেই যন্ত্র দিয়ে কিন্তু আমরা তত বেশি নির্ভুলভাবে এবং সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম। লঘিষ্ঠ গণনের মান যত কম সেটা দিয়ে তত বেশি সূক্ষ্ম, নির্ভুল এবং সঠিক মান পরিমাপ করা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা। মনে করো তুমি দোকান থেকে চাল কিনবা। এখন তুমি চাল কিনবা মনে করো 1 কেজি 50 গ্রাম। এখন তুমি একটা দোকানে গেছো, সেই দোকানদারের কাছে একটা বাটখারা আছে, সর্বনিম্ন যে বাটখারাটা সেটা হচ্ছে 1 কেজি, এবং আরেকটা দোকানদার, তার কাছে সর্বনিম্ন বাটখারা আছে 10 গ্রামের। এখন যে দোকানদারের কাছে 1 কেজির বাটখারা আছে সে কিন্তু তোমাকে 1 কেজি 50 গ্রাম চাল পরিমাপ করে দিতে পারবে না। সে কতটুকু পরিমাপ করতে পারবে? হয় 1 কেজি, নয়তো 2 কেজি, নয়তো 3 কেজি, নয়তো 4 কেজি। সে তোমাকে 1 কেজি 50 গ্রাম চাল পরিমাপ করে দিতে পারবে না। কিন্তু যে দোকানদারের কাছে সর্বনিম্ন বাটখারা আছে 10 গ্রামের, সে কিন্তু তোমাকে 1 কেজি 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম চাল পরিমাপ করে দিতে সক্ষম হবে। তাহলে দেখো, যার কাছে 1 কেজির বাটখারা আছে তার লিস্ট কাউন্ট হচ্ছে 1 কেজির বাটখারাটা, এবং যার কাছে 10 গ্রামের বাটখারাটা আছে তার লিস্ট কাউন্ট হচ্ছে 10 গ্রামের বাটখারাটা। কোনটা বেশি কম, ক্ষুদ্র কোনটা? 10 গ্রামের বাটখারাটা। তাহলে দেখো, লিস্ট কাউন্ট যত কম আসছে সেই ক্ষেত্রে আমরা তত নির্ভুলভাবে পরিমাপ করতে পারতেছি। তো এটা আমাদের ম্যাথ করতে গেলে একটু কাজে লাগবে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমরা ম্যাথ করবো এরকম উদাহরণ আমাদের কাজে লাগবে। মনে করো একটি দণ্ডের দৈর্ঘ্য, একটা দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য এটা হচ্ছে 2.346 সেন্টিমিটার। এখন আমি এই দণ্ডের দৈর্ঘ্যটা পরিমাপ করব। দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমার মিটার স্কেল লাগবে, স্লাইড ক্যালিপার্স লাগবে। তো আমি মনে করি এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একটা মিটার স্কেল নিলাম আগে। মিটার স্কেল, এই মিটার স্কেলটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল, যার লিস্ট কাউন্টের মান এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার মনে করো আমি এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আরো একটা মিটার স্কেল নিলাম। আমি চাচ্ছিলাম আরো একটু ভালোভাবে পরিমাপ করতে, তো আমি আরো একটা মিটার স্কেল নিয়ে আসলাম। এটাও সেন্টিমিটার স্কেল, এর লিস্ট কাউন্টের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। এবার আমি একটা স্লাইড ক্যালিপার্স নিলাম, এই স্লাইড ক্যালিপার্স এর যে লিস্ট কাউন্ট, এর লিস্ট কাউন্টটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। এই তিনটা যন্ত্র দিয়ে আমি এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই। তাহলে তুমি বলো তো, কোন যন্ত্র দিয়ে আমি বেশি নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো এবং কোন যন্ত্র দিয়ে আমি এই দৈর্ঘ্যটা কতটুকু পরিমাপ করতে পারবো? তো প্রথমে চিন্তা করো, এই যে মিটার স্কেলটা, এর লিস্ট কাউন্ট হচ্ছে 1 সেন্টিমিটার। এটা দিয়ে যদি আমি পরিমাপ করতে পারি তাহলে 1 সেন্টিমিটার, নয়তো 2 সেন্টিমিটার, নয়তো 3 সেন্টিমিটার, নয়তো 4 সেন্টিমিটার, এইগুলো আমি পরিমাপ করতে পারবো। আমি 1 সেন্টিমিটারের কম এটা কিন্তু পরিমাপ করতে পারবো না। 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারের মাঝামাঝি কোনো মান থাকলে সেটা আমি পরিমাপ করতে পারবো না। ধরো 1.5 সেন্টিমিটার, এটা আমি পরিমাপ করতে পারবো না। 1.6 সেন্টিমিটার, এটা আমি পরিমাপ করতে পারবো না। হয় 1, নয়তো 2, নয়তো 3। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, এই স্কেলটাকে যদি আমি আঁকি, এটা হচ্ছে এই স্কেলটা, তাহলে এই স্কেলের এটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, এরপরে এটা হচ্ছে 4, এগুলো হচ্ছে সব সেন্টিমিটারে। আমার দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত ছিল? 2.346। তাহলে এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, এরপরে আরেকটু যাবে। তাহলে এই হচ্ছে মনে করো দণ্ডটা, এই দণ্ডটা এখানে এই পর্যন্ত আসলো। এই দণ্ডের দৈর্ঘ্যটা আমি পরিমাপ করতে চাই। তাহলে আমার স্কেলে দাগাঙ্কিত করা আছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো আমি যদি এখানে ধরি তখন আমি দেখতে পারবো যে এই 2 সেন্টিমিটারের কাছাকাছি। তখন এই স্কেল দিয়ে যদি আমি পরিমাপ করি তাহলে আমি এই স্কেল দিয়ে বলবো, এই যন্ত্রের দৈর্ঘ্যটা বলবো হচ্ছে 2 সেন্টিমিটার, কারণ আমার দাগাঙ্কিত করা আছে এইভাবে। 2 এর পরে কত বা 2 আর 3 এর মাঝখানে কত সেটা কিন্তু আর আমি পরিমাপ করতে পারতেছি না। এই যে যন্ত্রটা, মিটার স্কেলটা, এটা দিয়ে আমি সর্বনিম্ন 1 সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ করতে পারি। এই কারণে লিস্ট কাউন্টের মান হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে দাগাঙ্কিত করবো, এর যে ব্যবধান সেটা হবে 1 সেন্টিমিটার। বুঝতে পারলাম? এখন আসো, এই যে মিটার স্কেলটা, এর লিস্ট কাউন্টের মানটা হচ্ছে 0.1। এই পয়েন্টের পরে 1 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। তাহলে দেখো, এই যে দণ্ডটা এই পর্যন্ত আসছে,
তাহলে এটা হচ্ছে 2, 2 এর পরে আরো দাগাঙ্কিত করা আছে 0.11 করে ব্যবধান। তাহলে এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.2, এটা হচ্ছে 2.3, এটা হচ্ছে 2.4, এইভাবে 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, তারপরে এটা হচ্ছে 3, এভাবে গেছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এটা আসছে এখানে, এই যে লাঠিটা এখানে আসছে, এই যে এই পয়েন্টে আসছে। তাহলে 2.123, এই যে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। তাহলে আমি যদি এই স্কেলটা দিয়ে পরিমাপ করি তাহলে আমি বলবো হচ্ছে 2.3 সেন্টিমিটার, এটা বলবো। এই স্কেল দিয়ে পরিমাপ করলে আমি এটা পাবো। কিন্তু এরপরে 2.3 তারপরে আরেক ঘর আমি পরিমাপ করতে পারবো না। এটা দিয়ে আমি সর্বনিম্ন যেটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে ওইভাবে দাগ করা যে 2.3 পাবো, 2.4 পাবো, 2.5 পাবো, এভাবে পাবো। কিন্তু 2.3 এবং 2.4 এর মাঝখানে যদি থাকে তাহলে ওটা কিন্তু আর আমি স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না, কিন্তু আমার ওইভাবে দাগাঙ্কিত করা নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? পরেরটা আসলে স্লাইড ক্যালিপার্স। মিটার স্কেলের সীমাবদ্ধতা হচ্ছে এটা, মিটার স্কেল দিয়ে আমরা এর চেয়ে সূক্ষ্ম পরিমাপ করতে পারি না। তাহলে এর চেয়ে যদি সূক্ষ্ম পরিমাপ করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি? স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ ব্যবহার করি। তাহলে স্লাইড ক্যালিপার্স এর দেখো লিস্ট কাউন্ট হচ্ছে 0.01, পয়েন্টের পরে সে 2 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবে। 0.01, 0.02, 0.03 এভাবে সে পরিমাপ করতে পারবে। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য যদি আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করি তাহলে বলতো কতটুকু আমি পরিমাপ করতে পারবো? পয়েন্টের পরে 2 ঘর পরিমাপ করতে পারবো, যে 1 ঘর 2 ঘর আমি পরিমাপ করতে পারবো। তাহলে এই যে 2.34, এখান দিয়ে যদি আমি এটা দিয়ে যদি আমি পরিমাপ করি তাহলে পাবো 2.34 এত সেন্টিমিটার। কিন্তু প্রকৃত দৈর্ঘ্যটা কত ছিল? 2.346 সেন্টিমিটার ছিল। তাহলে এটা পরিমাপ করতে পারবো। সেরকম যন্ত্রের লিস্ট কাউন্ট কত হবে বলো তো তুমি? সেরকম যন্ত্রের লিস্ট কাউন্ট হবে, লঘিষ্ঠ গণনের মানটা হবে 0.001 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে আমি এই যন্ত্র দিয়ে এটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, মানে পয়েন্টের পরে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা আমি পরিমাপ করতে পারবো। তখন আমি 2.346 এত সেন্টিমিটার এটা পরিমাপ করতে পারবো। বা লঘিষ্ঠ গণনের মান যদি এর চেয়েও কম হয়, সাপোজ 0.0001 সেন্টিমিটার, এটা হলো, এটার সাহায্যেও কিন্তু আমি এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো। কারণ এটা দিয়ে আমি পয়েন্টের পরে 4 ঘর পরিমাপ করতে পারবো, যেহেতু আমার পয়েন্টের ঘরে 3 ঘর আছে, তো ওটা তো আমি অবশ্যই পরিমাপ করতে পারবো। তো এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে লঘিষ্ঠ গণনের সাথে পরিমাপের এই যে সম্পর্কটা, এটা কি। এখন আমরা বুঝতে চাই ত্রুটির সম্পর্কটা কি। তো তার আগে আমরা ছোট একটা ম্যাথ করে আসি, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের ছোট একটা ম্যাথ করে আসি। আমাদের কাছে পরিমাপ করার জন্য 3টা ইনস্ট্রুমেন্ট আছে। প্রথমটা হচ্ছে একটা মিটার স্কেল। এই যে মিটার স্কেল, এই মিটার স্কেলের একটা তথ্য দেওয়া আছে যে মিটার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য এটা হচ্ছে 1 মিলিমিটার। এরপরে আমাদের কাছে একটা স্লাইড ক্যালিপার্স আছে। এই স্লাইড ক্যালিপার্সের বলে দেওয়া আছে যে স্লাইড ক্যালিপার্স আমরা জানি যে 2টা স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল এবং আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলের 9 ঘর, এইটা সমান সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, এটা আমাদের বলে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য এটা হচ্ছে 1 মিলিমিটার। আমাদের কাছে আরেকটা স্ক্রু গজ আছে, স্ক্রু গজ। এই স্ক্রু গজের পিচ আমাদের বলে দেওয়া আছে, পিচ হচ্ছে 1 সেন্টিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা এটা আমাদের বলে দেওয়া আছে 1000। এখন এই 3টা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি একটা দৈর্ঘ্য পরিমাপ করব। সেই দৈর্ঘ্যটা হচ্ছে 2.3461 এত সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা আমি পরিমাপ করব, সঠিক দৈর্ঘ্যের মান হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে কোন যন্ত্র দিয়ে আমি বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো, আমার পরিমাপটা নির্ভুল হবে, কোন যন্ত্র দিয়ে আমি এই দৈর্ঘ্যের কতটুকু পরিমাপ করতে পারবো, এবং কোন যন্ত্র দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করলে ত্রুটি, শতকরা ত্রুটি কতটুকু হবে। 3টা জিনিস আমার বের করতে হবে, যে কোনটা দিয়ে সূক্ষ্ম পরিমাপ হবে, কোনটা দিয়ে কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, এবং কোন যন্ত্র দিয়ে পরিমাপ করলে ত্রুটি, শতকরা ত্রুটি কতটুকু হবে। তাহলে প্রথমে আসো মিটার স্কেল।
মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার। এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এটা হবে 0.1 সেন্টিমিটার, এক ঘরের দৈর্ঘ্য। তাহলে এটা দিয়ে যদি আমি পরিমাপ করি, পয়েন্টের পরে এক ঘর সেন্টিমিটার স্কেলে পরিমাপ করতে পারবো। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কি কত ছিল? 2.3461 সেন্টিমিটার ছিল। তাহলে এটা দিয়ে যদি আমি পরিমাপ করি, মিটার স্কেল দিয়ে যদি এই দৈর্ঘ্যটা পরিমাপ করি, তাহলে আমি পয়েন্টের পরে এক ঘর মানে 2.3 এতটুকু আমি পরিমাপ করতে পারবো। তাহলে মিটার স্কেল দিয়ে আমি পরিমাপ করতে পারবো। মিটার স্কেল দিয়ে পরিমাপকৃত দৈর্ঘ্য এটা হবে হচ্ছে 2.3 সেন্টিমিটার। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসো স্লাইড ক্যালিপার্স দিয়ে। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করতে গেলে আগে আমার এর লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্টটা এটা বের করতে হবে। তো স্লাইড ক্যালিপার্সের লিস্ট কাউন্টকে আমরা অনেকে ভার্নিয়ার ধ্রুবকও বলি, একই কথা, ভার্নিয়ার ধ্রুবক লিস্ট কাউন্ট একই কথা। তাহলে এলসি এটা আমরা কিভাবে বের করতে পারি? স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন বের করার সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে এন। এস এর পরিচয়টা কি? এস এর পরিচয়টা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, সেটা আমাদের দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম 0.1 সেন্টিমিটার। আর এন, এই এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেখো কত বলে দেওয়া আছে, প্রধান স্কেলের 9 ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10টা দেওয়া আছে। তাহলে একে আমি ভাগ দিব হচ্ছে 10 দিয়ে। তাহলে 10 দিয়ে ভাগ দিলে এখান থেকে আমি লিস্ট কাউন্ট পাবো 0.01 সেন্টিমিটার। তাহলে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত আমি পরিমাপ করতে পারবো। দৈর্ঘ্যটা, মূল দৈর্ঘ্যটা ছিল 2.3461। তাহলে আমি যদি এটা দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে এটা দিয়ে পরিমাপকৃত দৈর্ঘ্য এটা হবে 2.34 সেন্টিমিটার। আমি কি এটা দিয়ে সূক্ষ্ম পরিমাপ করতে পারলাম? মানে একেবারে পুরো সঠিক পরিমাপ করতে পারলাম না। দেখো পয়েন্টের পরে যে 61 এটা কিন্তু আমি আর পরিমাপ করতে পারিনি। আমি জাস্ট পয়েন্টের পরে 2 ঘরে যে 3, 4 এই পর্যন্ত পরিমাপ করতে পারছি। তবে এটার চেয়ে এটা দিয়ে একটু বেশি সূক্ষ্ম পরিমাপ করতে পারছি। এটা দিয়ে পরিমাপ করতে পারছি 2.3 আর এটা দিয়ে পরিমাপ করতে পারছি 2.34। ক্লিয়ার? এখন আসো যদি স্ক্রু গজ আমি ব্যবহার করি, তাহলে স্ক্রু গজের দেখো পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেল, ভাগ সংখ্যা দেওয়া আছে, লিস্ট কাউন্ট করতে হবে আগে, এলসি এটা আগে বের করতে হবে। তো লঘিষ্ঠ গণন বের করার সূত্র কি? বের করার সূত্র হচ্ছে পি ডিভাইডেড বাই এন। পি হচ্ছে পিচ। পিচ কাকে বলে? বৃত্তাকার স্কেলটা তোমরা অনেকে স্ক্রু গজ এক্সপেরিমেন্ট সম্পর্কে পড়ছো। স্ক্রু গজের বৃত্তাকার স্কেল যদি আমি পূর্ণ একবার ঘুরাই, তাহলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় ওই যন্ত্রের পিচ। তাহলে আমি যদি বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাই, তাহলে এই যে স্ক্রু গজটা, এই স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর সে 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 সেন্টিমিটার হচ্ছে তার পিচ দেওয়া আছে। তাহলে আমি পিচের মানটা বসালাম, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা দেওয়া আছে 1000। দেখো এখানে ভাগ সংখ্যা অনেক বেশি। তাহলে 1 সেন্টিমিটারকে 1000 দিয়ে আমি ভাগ করলে এখানে পাবো হচ্ছে 0.001 সেন্টিমিটার। পয়েন্টের পরে 3 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো। তাহলে মূল দৈর্ঘ্য যেটা ছিল 2.3461, আমি এখান থেকে পরিমাপ করতে পারবো পরিমাপকৃত দৈর্ঘ্য এটা হবে 2.346 এত সেন্টিমিটার। 6 এর পর এখানে একটা 1 ছিল, সেটা কিন্তু আর আমি এখান দিয়ে পরিমাপ করতে পারবো না। এখন তাহলে আমাকে বলতেছে যে কোন যন্ত্র দিয়ে কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, দৈর্ঘ্য কতটুকু পরিমাপ করা যাবে বের করে ফেলছি। এবার আমাদের চাইছিল কোন যন্ত্র দিয়ে সূক্ষ্ম পরিমাপ করা যাবে। এই তিনটার মধ্যে এটা দিয়েই সূক্ষ্ম পরিমাপ করা যাবে তুলনামূলকভাবে। এই তিনটার মধ্যে তুলনামূলকভাবে এটা দিয়ে আমি সূক্ষ্ম পরিমাপ করতে পারবো। এবার আরেকটা জিনিস চাইছিল যে কোন যন্ত্র দিয়ে পরিমাপ করলে শতকরা ত্রুটি কতটুকু হবে। দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি। শতকরা ত্রুটি, আমার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এইটা, আমি পরিমাপ করছি হচ্ছে এইটা। তাহলে ত্রুটি, দৈর্ঘ্যের ত্রুটি ডেল এল এটা হয়েছে 2.3461 মাইনাস 2.3, পার্থক্যটা এটা হচ্ছে ডেল এল। এই ডেল এল কে যদি আমি এল দিয়ে ভাগ করি, অর্থাৎ আদি দৈর্ঘ্য এল দিয়ে ভাগ করি, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য এল, এটা দিয়ে ভাগ করলে পাবো আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তারপরে তাকে যদি পার্সেন্টেজ করি তাহলে আমি পাবো শতকরা ত্রুটি। ওটাই আমার একবার চাইছে, তাহলে আমি একবারে লিখি শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি মিটার স্কেল দিয়ে পরিমাপ করলে তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল গুণ হচ্ছে 100%। তাহলে ডেল এল এর মান হচ্ছে 2.3461 মাইনাস 2.3 ডিভাইডেড বাই প্রকৃত দৈর্ঘ্য 2.3461 গুণ হচ্ছে 100%। তো এখান থেকে তুমি বের করবা, এটা ত্রুটিটা বের করবা, দেখবা এখানে ত্রুটিটা সবচেয়ে বেশি হবে। এরপরে যদি এইখান থেকে আমি শতকরা ত্রুটি বের করি, শতকরা ত্রুটি যদি নির্ণয় করি, তাহলে একই সূত্র ডেল এল ডিভাইডেড বাই এল গুণ হচ্ছে 100%। তাহলে এখানে ডেল এল হবে হচ্ছে
2.3461 মাইনাস 2.34 ডিভাইডেড বাই 2.3461 আদি দৈর্ঘ্য গুণ হচ্ছে 100%। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেটরের সাহায্যে এই ত্রুটিটা বের করবা। এইখান থেকে শতকরা ত্রুটি, এই ত্রুটিটা সবচেয়ে কম হবে, এখানে শতকরা ত্রুটিটা সবচেয়ে কম হবে। আমি স্ক্রু গজ দিয়ে খুব ভালোভাবে পরিমাপ করতে পারবো, এখানে ত্রুটিটা সবচেয়ে কম। তাহলে 2.3461 মাইনাস 2.346 ডিভাইডেড বাই 2.3461 গুণ হচ্ছে 100%। তাহলে এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করে ত্রুটিটা বের করবা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ইকুয়েশন বেজ ত্রুটিগুলা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা দেখি। লঘিষ্ঠ গণন নিয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। আমরা জানি যে কোন যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান যত, আমরা ওই মান পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। এর চেয়ে ক্ষুদ্র, লঘিষ্ঠ গণনের চেয়ে কম মান কিন্তু এই যন্ত্র দিয়ে পরিমাপ করা যাচ্ছে না। তো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, কোন একটা যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান যত, ওই যন্ত্র দিয়ে যদি আমি পরিমাপ করি তাহলে ম্যাক্সিমাম ইরোরও হবে তত। আবারও বলতেছি, কোন একটা যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান যত, ওই যন্ত্র দিয়ে পরিমাপ করলে লঘিষ্ঠ গণনের মানের সমান ম্যাক্সিমাম ইরোর হবে। তো এই জিনিসটা না অনেকে বুঝতে পারি না, তো এই জিনিসটা আমি ব্যাখ্যা করতেছি। তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলে আগে একটু নোট করে দিই যে কোন যন্ত্রের লঘিষ্ঠ গণন অর্থাৎ লিস্ট কাউন্ট, এটা সমানই ওই যন্ত্রের ম্যাক্সিমাম ইরোর, ওই যন্ত্রের ম্যাক্সিমাম ইরোর সর্বোচ্চ ত্রুটি। কিভাবে ব্যাখ্যা করতে পারি? মনে করো এটা হচ্ছে একটা মিটার স্কেল, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5.1, 5.2, 5.3, 5.4, 5.6, 5.7, 5.8, 5.9, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এই যন্ত্রের লিস্ট কাউন্ট কত বলো তো? লিস্ট কাউন্ট 0.1 সেন্টিমিটার। আমি পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো। এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5.1, এটা হচ্ছে 5.2, এটা হচ্ছে 5.3, তাহলে পয়েন্টের পরে এক ঘর করে আমি পরিমাপ করতে পারতেছি। তাহলে তুমি একটু খেয়াল করো, 5.1 এবং 5.2 এর মাঝখানে যদি কোনো দৈর্ঘ্য থাকে, সেটা কিন্তু আমি এই যন্ত্র দিয়ে পরিমাপ করতে পারবো না। আমি পয়েন্টের পরে জাস্ট একটা ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো। এখন তুমি মনে করো যে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতেছো, সেই দৈর্ঘ্যটা এই যে 5.1 এবং 5.2 এর মাঝখানে এসে ঠেক খাইছে, এই যে মাঝখানে এসে এখানে পড়ছে। তাহলে এখানে পড়লে দেখো এর দৈর্ঘ্যটা হওয়া উচিত 5.1 এবং 5.2 এর মাঝামাঝি, কিন্তু তুমি এই যন্ত্র দিয়ে তো 5.1 এবং 5.2 এর মাঝামাঝি কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা না। তো আমি এই জিনিসটাকে বোঝানোর জন্য এটাকে একটু জুম করে আঁকি। এই 5.1 এবং 5.2 এর মাঝখানে যে ঘটনা, এই ঘটনাটাকে একটু জুম করে বড় করে আঁকতেছি। তাহলে এইটা হচ্ছে আমার 5.1 আর এইটা হচ্ছে আমার 5.2। তাহলে আমি কোনো দৈর্ঘ্য যদি পরিমাপ করি, মনে করো একটা দৈর্ঘ্য, একটা লাঠির দৈর্ঘ্য এই পর্যন্ত আছে, ঠিক এই পর্যন্ত। তো এটা যদি আমি পরিমাপ করি, এটা কিন্তু এইখানে গেছে, দেখো এইখানে গেছে। তো এটা যদি আমি চোখের দেখাই পরিমাপ করি, তাহলে হয় আমার বলতে হবে 5.1, নয়তো আমার বলতে হবে 5.2। 5.1 নিতে হবে, নয়তো 5.2 নিতে হবে যদি স্কেল দিয়ে পরিমাপ করি। আমি এর মাঝখানে তো নিতে পারতেছি না। তাহলে দেখো তো সর্বোচ্চ ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে কতটুকু। মনে করো এই লাঠিটার প্রকৃত যে দৈর্ঘ্যটা, সেই প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে 5.1999999 সামথিং, এত সেন্টিমিটার। এটা মানে 5.2 এর প্রায় কাছাকাছি। তাহলে প্রায় কাছাকাছি হলে আমি তখন পরিমাপ করতেছি, ধরো চোখের দেখা আমি তোমাকে বললাম এই পরিমাপ করো, পরিমাপ করে বলো তো এর দৈর্ঘ্য কত। তাহলে তুমি বলতে পারো 5.1 নয়তো 5.2। তো তুমি মনে করো বলে ফেললা 5.1। তাহলে তুমি যদি 5.1 বলো, প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে 5.1999, মানে প্রায় 5.2 এর কাছে। তাহলে তুমি যদি 5.1 তখন পরিমাপ করো, তোমার ত্রুটি কতটুকু হচ্ছে একটু খেয়াল করে দেখো তো। এইটা থেকে এইটার ব্যবধান, তাহলে এইটা থেকে এইটার ব্যবধান, এটা প্রায় 5.2 এর কাছে। তাহলে 5.2 এবং 5.1 এর ব্যবধান মানে 0.1 সেন্টিমিটার, এতটুকু তোমার ত্রুটি হয়ে যাচ্ছে। এই যে মানটা, এই মানটাই দেখো লিস্ট কাউন্ট, এই মানটাই হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে তখন সর্বোচ্চ ইরর হওয়ার যে সম্ভাবনা থাকতেছে, সেই সম্ভাবনাটা হচ্ছে লিস্ট কাউন্টের মানের সমান, লঘিষ্ঠ গণনের মানের সমান। ক্লিয়ার? আরেকবার একটু বলি, তুমি হয় 5.1 নয়তো 5.2 পরিমাপ করতে পারবো, কিন্তু লাঠিটার দৈর্ঘ্য গেছে প্রায় 5.2 এর কাছে। যখনই 5.2 এর কাছে গেছে, তোমাকে আমি বললাম পরিমাপ করো, তুমি পরিমাপ করে বলে দিলা 5.1, তাহলে ত্রুটি হয়ে গেল। কতটুকু ত্রুটি হলো সেটা দেখা যাচ্ছে যে লঘিষ্ঠ গণনের মানের সমান বা মানের কাছাকাছি। তাহলে আমি যদি বলি ম্যাক্সিমাম ইরর এই যন্ত্র দিয়ে কতটুকু হতে পারে, তাহলে সেটা হচ্ছে লঘিষ্ঠ গণনের মানের সমান। তাহলে এই কথাটা একটু মাথায় রাখবা যে কোন যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান যত, ওই যন্ত্র দিয়ে যদি আমি পরিমাপ করি, তাহলে ম্যাক্সিমাম ইরর হওয়ার সম্ভাবনা থাকবে লঘিষ্ঠ গণনের মানের সমান। ক্লিয়ার? এখন চলো আমরা কয়েকটা ম্যাথ করি। টাইপ 2, এটা হচ্ছে ইকুয়েশন বেস ত্রুটি।
মনে করো এই হচ্ছে একটা গোলক, নিরেট গোলক। এই নিরেট গোলকের আয়তনটা আমি পরিমাপ করতে চাই। তাহলে আয়তন পরিমাপের সূত্র v = 4/3 পাই r কিউব। এমন কোন যন্ত্র আমার কাছে নাই যে যন্ত্র দিয়ে আমি সরাসরি আয়তনটা বের করতে পারি। তাহলে আয়তন পরিমাপ করতে গেলে আমার আগে কি করা লাগবে? স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ দিয়ে এর আগে ব্যাসটা আমার পরিমাপ করা লাগবে। তারপর সেই ব্যাসের অর্ধেক দিয়ে হবে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটাকে যখন আমি ইকুয়েশনে বসাবো, বসানোর পরে গিয়ে আমি আয়তনটা বের করতে পারবো। এখন তুমি মনে করো ব্যাস বা ব্যাসার্ধ বের করতে গিয়ে ত্রুটি ফেলছো, তাহলে সেই ত্রুটির জন্য অবশ্যই আমার আয়তনেও ত্রুটি হবে। আমি চাচ্ছি আয়তনের ত্রুটিটা বের করব। মানে আমাকে বলে দিবে যে ব্যাসার্ধের ত্রুটি এতটুকু, তাহলে আয়তনের ত্রুটি কতটুকু হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আয়তনের ত্রুটিটা কিভাবে বের করতে পারি? আয়তনের ত্রুটি তার মানে ডেল ভি ডিভাইডেড বাই ভি, এটা আমাদের বের করতে হবে। যদি এই ডেলটা মানে এই যে পার্থক্যটা বা ত্রুটিটা যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন ফরম্যাটে ডিভি ডিভাইডেড বাই ভি এভাবে লিখতে পারি। তাহলে তখন আমি ডিফারেন্সিয়েশনের সূত্র খাটায় ডিভি ডিভাইডেড বাই ভি এই জিনিসটা বের করতে পারি, অর্থাৎ আয়তনের ত্রুটিটা বের করতে পারি। তাহলে সেটা আমরা কিভাবে আনতে পারি? এটা হচ্ছে ভি, এটাকে আমি বললাম এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমার লাগবে হচ্ছে ডিভি। একে আমি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কারণ আর এর সাপেক্ষে যে পরিবর্তন হচ্ছে, আর এর জন্যই তো ত্রুটিটা হচ্ছে। তাহলে ডিভি ডিভাইডেড বাই ডি আর এটা ইকুয়াল টু 4/3 পাই, ধ্রুবক বলে বাইরে গেল, আর এর কিউব আছে, তাহলে 3r², আর এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তো অতএব ডিভি ইকুয়াল টু আমি এই জিনিসটা লিখতে পারি, এটা আমি একবারও লিখতে পারতাম, আমি একটু ভেঙে দেখালাম জাস্ট। 4/3 পাই 3r² dr, এটাকে আমি বললাম এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমার লাগবে ডিভি ডিভাইডেড বাই ভি, তাহলে এটা হচ্ছে ডিভি আর এটা হচ্ছে ভি, তাহলে ভাগ দিয়ে দাও 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি 4/3 পাই 3r² dr ডিভাইডেড বাই 4/3 পাই r কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 3r² r কিউব, নিচে একটা r আর উপরে dr, তাহলে 3dr ডিভাইডেড বাই r। তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি এটা ইকুয়াল টু 3dr ডিভাইডেড বাই r। তাহলে dr ডিভাইডেড বাই r এটা হচ্ছে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি। তাহলে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটির মানটা তুমি এখানে বসাও, এই যে এই মানটা বসাও, বসায় তার সাথে 3 গুণ করো, তাহলে তুমি আয়তনের যে আনুপাতিক ত্রুটি এইটা পাচ্ছ। অর্থাৎ আয়তনের এই ক্ষেত্রে আয়তনের যে আনুপাতিক ত্রুটি সেটা হচ্ছে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটির 3 গুণ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন মনে করো এখানে যেমন একটা চলক ভি, একটা চলক আর এর উপর ডিপেন্ড করে, সবসময় একটা চলকের উপর ডিপেন্ড করবে না, অনেক সময় দেখা যায় 2টা 3টে চলকের উপরও ডিপেন্ড করতে পারে। যেমন আমি যদি একটা সিলিন্ডারের আয়তন বের করি, এই হচ্ছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের যদি আয়তন বের করি ভি, সেটা সূত্র হচ্ছে পাই r²। সিলিন্ডারের আয়তন বের করতে গেলে তোমার আগে এর ব্যাসার্ধটা পরিমাপ করা লাগবে, এর উচ্চতাটা পরিমাপ করা লাগবে, তারপরে তুমি ব্যাসার্ধ এবং উচ্চতা ইকুয়েশনে বসায় তুমি এই সিলিন্ডারের আয়তনটা বের করতে পারবে। তাহলে সিলিন্ডারের আয়তনের জন্য এর ত্রুটিটা আমরা কিভাবে বের করতে পারি, অর্থাৎ ডিভি ডিভাইডেড বাই ভি, সেটা আমরা কিভাবে আনতে পারি? তাহলে এটা যেহেতু 2টা চলকের উপর ডিপেন্ড করতেছে, এই কারণে এটাকে 2টা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। তাহলে ভি ইকুয়াল টু পাই r²h, তার মানে দেখো তো ইউ ভি মেথড না, 2টা চলক ইউ গুণ ভি মেথড। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো একবারে ডিভি ইকুয়াল টু পাই r²h, ইউবি মেথডের সূত্র। তাহলে প্রথমে r²টাকে আমি রাখলাম, h কে অন্তরীকরণ করি, তাহলে সেটা হচ্ছে dh প্লাস দেখো পাই h, এটাকে রাখলাম, h কে আমি রাখলাম, এবার r² কে যদি অন্তরীকরণ করি তাহলে 2r dr, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি অন্তরীকরণের ব্যাপারটা তোমরা বুঝছো। তাহলে 2 নম্বরকে এবার 1 নম্বর দিয়ে আমি ভাগ দিব, তাহলে ভাগ দিলে ডিভি ডিভাইডেড বাই ভি এটা ইকুয়াল টু পাই r² dh প্লাস 2 পাই rh dr ডিভাইডেড বাই পাই r²h। তাহলে এটার সাথে যখন এটা ভাগ হচ্ছে পাই r² কাটাকাটি যাচ্ছে, থাকতেছে dh ডিভাইডেড বাই h। আর এটার সাথে যখন এটা ভাগ হচ্ছে তাহলে পাই পাই কাটাকাটি যাচ্ছে, r² নিচে একটা r থাকতেছে, h কাটাকাটি যাচ্ছে, উপরে একটা 2 থাকতেছে এবং উপরে থাকতেছে dr। তাহলে dh ডিভাইডেড বাই h প্লাস 2 dr ডিভাইডেড বাই r। তাহলে dv ডিভাইডেড বাই v ইকুয়াল টু হচ্ছে এইটা। এইভাবে আমরা এই যে আয়তনের ত্রুটি অর্থাৎ সিলিন্ডার আয়তনের ত্রুটি এটা আমরা বের করতে পারি। তাহলে এটা হবে হচ্ছে উচ্চতার আনুপাতিক ত্রুটি প্লাস 2 গুণ কার ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে কি, আমরা কি সবসময় এভাবে অন্তরীকরণ করে ত্রুটির সূত্রটা আনবো মানে ম্যাথ করার জন্য? না, আমরা এভাবে আনবো না, আমরা খুব শর্টকাটে এই সূত্রটা আনতে পারি। এটা হচ্ছে মেইন নিয়ম, মেইন প্রসেস আমি দেখালাম। এখন শর্টকাট প্রসেস আমরা যখন ম্যাথ করব তখন আসলে কি কাজ করব? দেখো আমরা এই আয়তনের সূত্রের দিকে তাকাবো, v ইকুয়াল টু 4/3 পাই r কিউব, মেইন সূত্রের দিকে তাকাবো। তাকানোর পরে দেখবো যে আয়তন কার উপর ডিপেন্ড করে, কয়টা চলকের উপর ডিপেন্ড করে, একটা চলকের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এভাবে লিখবো যে dv ডিভাইডেড বাই v ইকুয়াল টু dr ডিভাইডেড বাই r, মানে যতগুলো চলকের উপর ডিপেন্ড করবে সবগুলোকে এভাবে লিখবো dr ডিভাইডেড বাই r। আরো একটা যদি থাকতো তাহলে সেইটা ডিভাইডেড বাই সেটা, এভাবে লিখতাম।
তো এখন কথা হচ্ছে এটুকু লেখার পরে তুমি দেখবা এই চলকের পাওয়ার কত ছিল, 3। এই 3কে টেনে এনে সামনে বসাই দিবে, এই যে 3। তাহলে সূত্রটা হয়ে গেল। দেখো এই সূত্রটা চলে আসছে, ডিবি ডিভাইডেড বাই বি 3 ডিআর ডিভাইডেড বাই আর, এই সূত্রটা চলে আসছে। তাহলে আমরা এইভাবে আনবো, ম্যাথ করার জন্য এইভাবে সূত্র আনবো। এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে দেখো ডিভি ডিভাইডেড বাই ভি, কয়টা চলক এখানে, 2টা চলক, একটা আর এবং একটা এইচ। তাহলে তুমি লিখবা ডিএইচ ডিভাইডেড বাই এইচ প্লাস ডিআর ডিভাইডেড বাই আর, এটা লিখবা। লেখার পরে দেখবা আর এর পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে আর এর সামনে 2 বসাই দিবা। এইচ এর পাওয়ার কত আছে, কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে এইচ এর সামনে এখানে 1 বসাই দিবা। দেখো তোমার সূত্রটা চলে আসবে। তাহলে যত পাওয়ার আছে সেই পাওয়ারকে টেনে এনে সামনে বসাই দিবা। এবং ধ্রুবকের দিকে তোমার তাকানো লাগবে না, ধ্রুবকের তো কোনো পরিবর্তন হয় না, এই কারণে ধ্রুবকের দিকে তোমার তাকানো লাগবে না। এখানে যেমন পাই ওকে তোমার দেখা লাগবে না, এখানে যেমন 4/3 পাই এটা তোমার দেখা লাগবে না। তুমি শুধু চলকগুলোর উপরে তাকাবে এবং চলকগুলোর পাওয়ার দেখবে, তাহলে তুমি সূত্রটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন এই ইকুয়েশন বেস ত্রুটির কয়েকটা ম্যাথ করি। 3 নম্বর ম্যাথটা দেখো। 3 নম্বর ম্যাথটা আমাদের কি বলতেছে, একটি কোণকের পরিমাপ্য ব্যাসার্ধ হচ্ছে এটা 5 ± 0.003 সেন্টিমিটার, ব্যাসার্ধের প্রকৃত মান হচ্ছে 5 সেন্টিমিটার। এর যে আমি কম বেশি কতটুকু করতে পারি, ± 0.003 এত সেন্টিমিটার কমও পরিমাপ করতে পারি, আবার এত সেন্টিমিটার বেশিও পরিমাপ করতে পারি। তাহলে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আর এর কতটুকু বেশি বা কম, মানে ডেল আর। তো এটাকে আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ডি আর, মানে আর প্লাস মাইনাস ডি আর। পরিমাপ্য উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 8 ± 0.001 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে এইচ প্লাস মাইনাস এটা হচ্ছে ডিএইচ। আমাদের কি বের করতে হবে, আয়তনের, কোণকের আয়তনের আনুপাতিক এবং শতকরা ত্রুটি বের করতে হবে। একটা কোণকের আয়তন বের করতে গেলে আগে আমার এর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ এটা পরিমাপ করা লাগে। তারপরে v = 1/3 পাই আর স্কয়ার এইচ, এই সূত্রে আর এবং এইচ এর মান বসায় তারপর আমার আয়তন v বের করা লাগবে। তাহলে আর এবং এইচ নির্ণয় যদি ত্রুটি হয় তাহলে অবশ্যই ভি নির্ণয় ত্রুটি হবে। তো আমার এই ভি এর আনুপাতিক ত্রুটিটা এবং শতকরা ত্রুটিটা বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি খুব দ্রুত, ডিভি ডিভাইডেড বাই ভি। কিভাবে লিখবো সূত্রটা, কয়টা চলকের উপর ডিপেন্ড করে, আর এবং এইচ 2টা চলকের উপর। তাহলে আমরা লিখবো ডি আর ডিভাইডেড বাই আর, ডিএইচ ডিভাইডেড বাই এইচ, মাঝখানে হচ্ছে প্লাস। আর এর পাওয়ার কত, 2, তাহলে সামনে চলে আসবে 2। এইচ এর পাওয়ার কত, 1, তাহলে সামনে থাকবে হচ্ছে 1। এটাই হচ্ছে সূত্র। এখন এই সূত্রে মানগুলো বসালেই হয়ে যাবে। তাহলে 2 ডি আর ডিভাইডেড বাই আর, ডি আর এর মান কত, 0.003 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 5 প্লাস ডিএইচ এর মান হচ্ছে 0.001 ডিভাইডেড বাই এইচ এর মান হচ্ছে 8। তাহলে এইখান থেকে হিসাব করলে এটা আসবে হচ্ছে আমার আনুপাতিক ত্রুটি। তাহলে আমরা আনুপাতিক ত্রুটিটা একটু হিসাব করি, 2 × 0.003 ডিভাইডেড বাই 5 প্লাস 0.001 ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আনুপাতিক ত্রুটিটা আসবে 0.001325। এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি বের করলাম। এবার আমাদের বের করতে হবে হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি এর সূত্রটা হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ভি গুণ হচ্ছে 100%, একে তুমি 100 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে 100 দিয়ে গুণ দিলে এটা হবে 0.1325 এত পার্সেন্ট। এটা হচ্ছে শতকরা ত্রুটি। ক্লিয়ার? খুব সহজ একটা ম্যাথ। এবার আসো 4 নম্বর ম্যাথটা। এটা আমাদের কি বলতেছে, এত কেজি ভরের একটি গোলক এত মিটার দৈর্ঘ্যের সুতা দ্বারা অনুভূমিক বৃত্তাকার পথে এত বেগে ঘোরানো হচ্ছে, কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি বের করো। দেখো কোন একটা বস্তুকে যদি আমি বৃত্তপথে ঘুরাইতে চাই অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তো আমি এই যে সুতায় বেঁধে ঘুরাচ্ছি, এই সুতার যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এই গোলকের ভর এটা হচ্ছে এম। তাহলে বৃত্তপথে ঘুরাইলে যে বেগে আমি ঘুরাবো সেই বেগটা হচ্ছে ভি, ভি বেগে আমি ঘুরাচ্ছি। তাহলে ঘুরাইলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, কেন্দ্রমুখী বল এফ, এটা হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এফ এর ত্রুটি হবে যদি এম এর ত্রুটি হয়, ভি এর ত্রুটি হয় এবং আর এর ত্রুটি হয়, 3টা চলকের উপর ডিপেন্ড করে। তাহলে আমি সূত্রটা লিখে ফেলি, ডিএফ ডিভাইডেড বাই এফ এটা হবে ডিএম ডিভাইডেড বাই এম ডিভি ডিভাইডেড বাই ভি ডিআর ডিভাইডেড বাই হচ্ছে আর। তুমি একটু খেয়াল করে দেখো আরটা নিচে আছে। তাহলে আমি যদি এভাবে এনে উপরে লিখি তাহলে এম ভি স্কয়ার আর টু দি পাওয়ার হবে -1। আমি বলছিলাম পাওয়ারকে টেনে সামনে এনে বসাই দিবা। এম এর পাওয়ার কত 1, তাহলে সামনে 1 থাকলো। ভি এর পাওয়ার কত 2, তাহলে সামনে বসলো 2 এবং আর এর পাওয়ার কত -1, তাহলে এখানে বসবে হচ্ছে -1 না, এখানে বসবে +1, মানে প্লাস হবে, মাইনাস হবে না। কেন? পাওয়ার যদি আমি টেনে এনে সামনে বসাই তাহলে তো মাইনাস হওয়া উচিত, কেন প্লাস হলো? এখানেই হচ্ছে কথা। দেখো ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সর্বদাই যোগ হয়। প্রথমে একটু এইভাবে বোঝো, আমি এফ এর ত্রুটিটা বের করতে চাই, ডিএফ ডিভাইডেড বাই এফ, এফ এর আনুপাতিক ত্রুটিটা বের করতে চাই। এফ এর ত্রুটি কার কার উপর ডিপেন্ড করে? এম এর উপর, ভি এর উপর এবং আর এর উপর ডিপেন্ড করে। তাহলে এম নির্ণয়ে যত ত্রুটি হবে
ভি নির্ণয়ে যত ত্রুটি হবে, আর নির্ণয়ে যত ত্রুটি হবে, এই তিনটা ত্রুটি যদি আমি যোগ করি তাহলে আমার এফ নির্ণয়ে ত্রুটি হবে। মানে ব্যাপারটা হচ্ছে এফ ডিপেন্ড করে এম, ভি এবং আর এর উপর। এম কত খারাপ হতে পারে, ভি কত খারাপ হতে পারে, আর কত খারাপ হতে পারে, এই সবগুলা মিলে হচ্ছে এফ কত খারাপ হতে পারে। তো আমি যদি এখানে মাইনাস করে দিই তাহলে ত্রুটি কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে এম কত খারাপ, ভি কত খারাপ এবং আর কত খারাপ, এই তিনটা খারাপের যোগফল হচ্ছে এফ কত খারাপ, মানে এফ কত ত্রুটি হতে পারে। ক্লিয়ার? তো ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সর্বদাই যোগ হয়। যদি কখনো দেখো পাওয়ারের উপরে যে মাইনাস আছে তাহলে সেখান থেকে মাইনাসটা নিবা না, তুমি শুধু জাস্ট মানটা নিয়ে এসে বসাবা। মানে মেইন যদি আমি সূত্র লিখি তাহলে মেইন সূত্রটা হচ্ছে এরকম যে মডুলাস ডিএম ডিভাইডেড বাই এম, মডুলাস ডিভি ডিভাইডেড বাই ভি, মডুলাস ডিআর ডিভাইডেড বাই আর। মানে মডুলাস দিয়ে লিখি, কারণ ডিআর এর মানটা মাইনাস হতে পারে, ডিআর এর মানটা প্লাস হতে পারে। তো আমি জাস্ট মানটা নিয়ে বসাবো, এই কারণে মডুলাস ফরম্যাটে লেখা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এখান থেকে আসো, এইটা হচ্ছে আমার ভর, তাহলে এটা হচ্ছে এম প্লাস মাইনাস ডি এম। এটা হচ্ছে আমার সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর প্লাস মাইনাস ডি আর। এটা হচ্ছে বেগ, তাহলে ভি প্লাস মাইনাস ডিভি। তাহলে মান বসাই, ডিএম এর মান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই এম এর মান 1.5 প্লাস 2 ইন্টু ডিভি 0.05 ডিভাইডেড বাই ভি হচ্ছে 15 প্লাস ডিআর 0.01 ডিভাইডেড বাই হচ্ছে 2.5। তাহলে এখান থেকে তুমি হিসাব করবে, আনুপাতিক ত্রুটিটা আসবে। এই আনুপাতিক ত্রুটিটা হবে 0.024, এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আর শতকরা যদি ত্রুটি করি, শতকরা ত্রুটি এটা হচ্ছে ডিএফ ডিভাইডেড বাই এফ, মানে আনুপাতিক ত্রুটিকে পার্সেন্টেজে রূপান্তরিত করলে যা হয়। তাহলে এটা হচ্ছে 2.4%, এটা হচ্ছে শতকরা ত্রুটি। তো খুব সহজ দুইটা ম্যাথ আমরা করে ফেললাম। সরল দোলকের সাহায্যে আমরা কোনো স্থানে জি এর মানটা পরিমাপ করতে চাই। তো সেই লক্ষ্যে আমরা প্রথমে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য একটা মিটার স্কেল দিয়ে পরিমাপ করে নিলাম। তাহলে মিটার স্কেলের সাহায্যে, মিটার স্কেলের সাহায্যে এই মিটার স্কেলের লিস্ট কাউন্ট এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে মিটার স্কেলের সাহায্যে সরল দোলকের পরিমাপকৃত কার্যকর দৈর্ঘ্য, পরিমাপকৃত কার্যকর দৈর্ঘ্য এটা আমাদের বলে দেওয়া আছে 100 সেন্টিমিটার। দোলনকাল আমরা পরিমাপ করছি, সেই দোলনকাল এটা হচ্ছে 2.1 সেকেন্ড। তো দোলনকাল পরিমাপ করার জন্য আমরা একটা স্টপওয়াচ ব্যবহার করছি, যেখানে 20টি দোলনের সূক্ষ্মতা এটা হচ্ছে 1 সেকেন্ড। এখন আমরা ওই স্থানের জি এর মান নির্ণয়ের শতকরা ত্রুটি এটা বের করতে চাই, শতকরা ত্রুটি নির্ণয় করতে চাই। তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয়ের যে সূত্রটা, অর্থাৎ সরল দোলকের যে দোলনকাল টি, এটা হচ্ছে 2π√L/g। এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, টি হচ্ছে দোলনকাল, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা আমি বের করতে চাই। তাহলে যদি বর্গ করে দাও তাহলে টি স্কোয়ার 4π² ডিভাইডেড বাই জি। তাহলে জি ইকুয়াল টু 4π²L/t², এটা আসবে। তাহলে দেখো তো আমরা সূত্র লিখবো, 4π² হচ্ছে ধ্রুবক, তাহলে আমার তাকাইতে হবে এল এর এবং টি এর উপর। এল এর পাওয়ার আছে 1, টি এর পাওয়ার আছে 2, কিন্তু টি এর পাওয়ার কি -2। আমি যদি এভাবে লিখি তাহলে এল টি টু দি পাওয়ার -2। তা আমার আর মাইনাস দেখার দরকার নেই, একটু আগেই তো বললাম। তাহলে বলো তো সূত্রটা কেমন হবে? ডিজি ডিভাইডেড বাই জি ইকুয়াল টু ডিএল ডিভাইডেড বাই এল ডিটি ডিভাইডেড বাই টি। তাহলে এল এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার হচ্ছে 2, -2 হলো আমরা কি বসাবো? +2 বসাবো। মানে টি এর ত্রুটি এবং এল এর ত্রুটি যোগ করলে আমরা পাবো হচ্ছে জি এর ত্রুটি। তাহলে এখন আসো দেখো কার্যকর দৈর্ঘ্য ডিএল এর মানটা কত দেওয়া আছে। আমরা কার্যকর দৈর্ঘ্য পরিমাপ করছি কি মিটার স্কেল দিয়ে। পরিমাপ করে আমরা কত পাইছি? 100 সেন্টিমিটার পাইছি। ওই মিটার স্কেলের লিস্ট কাউন্টের মান আমাদের দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। তা আমি বলছিলাম যে যন্ত্র দিয়ে আমি পরিমাপ করব ওই যন্ত্রের লিস্ট কাউন্ট এটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম মিরর। তাহলে এটা যদি প্রকৃত দৈর্ঘ্য এল হয় তাহলে তার চেয়ে কতটুকু বেশি হতে পারে বা কতটুকু কম হতে পারে? 0.1 সেন্টিমিটার বেশি হতে পারে, 0.1 সেন্টিমিটার কম হতে পারে। তাহলে এই যে লিস্ট কাউন্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম মিরর, তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে ডিএল। ক্লিয়ার? তাহলে 0.1 সেন্টিমিটার আর নিচে হচ্ছে 100 সেন্টিমিটার। একটা জিনিস একটু খেয়াল রাখবা, এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার, তাহলে তুমি অনুপাতটা এভাবে বসাইতে পারো। কিন্তু আমি যদি 100 সেন্টিমিটার না বলে এখানে বলতাম 1 মিটার আর এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে তুমি কিন্তু ওভাবে বসাইতে পারতা না। তাহলে তখন তোমার একই এককে কনভার্ট করে নিয়ে এসে বসাইতে হইতো। ঠিক আছে? কারণ একই এককে যদি বসানো হয় তাহলে অনুপাতের কোনো একক থাকে না। এই জিনিসটা মাথায় রাখবা।
প্লাস 2 ডিটি ডিভাইডেড বাই টি। ডিটি হচ্ছে আমার পর্যায়কাল নির্ণয়ের কতটুকু ত্রুটি, আর টি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের মানটা আমাদের দেওয়া আছে 2.1, তাহলে টি এর মানটা আমি বসাই দিলাম। এখন ডিটিটা আমার বসাইতে হবে। তুমি দেখো আমি স্টপওয়াচের সাহায্যে 20টা দোলন নিছি, তাহলে স্টপওয়াচের সাহায্যে 20টা দোলনের সূক্ষ্মতা এটা আমাদের বলে দেওয়া আছে 1 সেকেন্ড। মানে 20টা দোলনের সূক্ষ্মতা মানে কি, 20টা দোলনে 1 সেকেন্ড ত্রুটি হতে পারে। আমি তোমাকে বললাম এই 20টা দোলন নাও, তাহলে তুমি এরকম মনে করো 20টা দোলন নিলা, 1টা 2টা 3টা এভাবে 20টা দোলন নিলা। আমি বললাম কতটুকু সময় লাগছে, তাহলে 20টা দোলনের যে সময় লাগছে তার চেয়ে তুমি 1 সেকেন্ড এদিকেও বলতে পারো, 1 সেকেন্ড ওদিকেও বলতে পারো, বেশি বলতে পারো, কমও বলতে পারো। তাহলে তোমার 20টা দোলনের ত্রুটি কতটুকু হয়, 1 সেকেন্ড। আমার লাগবে দোলনকালে ত্রুটি। দোলনকালে মানে কি, একটা দোলনের কত সময়, তাহলে 20টা দোলনে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে একটা দোলনের ত্রুটি কতটুকু এটা আমাদের বের করতে হবে। তাহলে একটা দোলনের ত্রুটি হবে 1 ভাগ হচ্ছে 20। ক্লিয়ার? এটা হচ্ছে ডিটি বা একটা দোলনে কতটুকু ত্রুটি। তাহলে তুমি এখানে বসাবা, বসায় হিসাব করে দেখবে এটা আসবে 0.05। এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। একে যদি শতকরা ত্রুটি করো, আমার ওটাই চাইছে, তাহলে শতকরা ত্রুটি এটা হবে ডিজি ডিভাইডেড বাই জি গুণ হচ্ছে 100%। তাহলে ডিজি ডিভাইডেড বাই জি তার মানে হচ্ছে 0.05 গুণ হচ্ছে 100%, তার মানে 5%। তাহলে জি নির্ণয়ের ত্রুটি, শতকরা ত্রুটি কতটুকু হবে, 5% হবে। ক্লিয়ার? তাহলে তুমি একটা কথা একটু বলো তো, মনে করো এ কোনো একটা রাশি, এই রাশিটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, এইচ এর উপর, এল এর উপর, জি এর উপর ডিপেন্ড করে। তো এইচ এর পাওয়ার হচ্ছে 2, এল এর পাওয়ার হচ্ছে 3/2 এবং জি এর পাওয়ার হচ্ছে 5। তাহলে বলো তো এ নির্ণয়ের ত্রুটির সূত্রটা কি হবে, তুমি বুঝলা কিনা তার জন্য জাস্ট। তাহলে ডি এ ডিভাইডেড বাই এ, এখানে আমরা কি লিখবো, ডিএইচ ডিভাইডেড বাই এইচ, ডিএল ডিভাইডেড বাই এল, ডিজি ডিভাইডেড বাই জি, এভাবে আমি লিখবো। তাহলে এইচ এর পাওয়ার কত আছে 2, তাহলে সামনে বসবে 2। এল এর পাওয়ার কত ছিল 3/2, তাহলে সামনে বসবে 3/2। জি এর পাওয়ার কত ছিল 5, তাহলে সামনে বসবে হচ্ছে 5। দেখো জি এর পাওয়ার কিন্তু -5, আমি যদি উপরে নিয়ে লিখি তাহলে এইচ স্কয়ার এল টু দি পাওয়ার 3/2 এবং জি টু দি পাওয়ার -5, কিন্তু এখানে মাইনাস বসাবো না, এখানে সর্বদাই প্লাস বসাবো। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, এখানেও কিন্তু তাই হয়েছিল। এখানে যেমন এই যে এল এর পাওয়ার -2, কিন্তু আমরা কি বসেছিলাম +2, তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। ওকে, আমরা সরল দোলকের আরেকটা ম্যাথ একটু করব। এই ম্যাথটা আমাদের বলতেছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, পরিমাপকৃত কার্যকর দৈর্ঘ্য, এটা 99 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 101 সেন্টিমিটার। আগে আমাদের কার্যকর দৈর্ঘ্যের মান এবং ত্রুটিটা বলে দেওয়া ছিল, এবার কিন্তু এভাবে বলে দেওয়া নেই। এবার আমাদের কার্যকর দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমি কতগুলো ডাটা নিছি, এখানে 3টা ডাটা নিছি, সেই 3টা ডাটার মান আমাদের বলে দেওয়া আছে। আর দোলনকাল নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে স্টপওয়াচ। তো আমাদের বলে দেওয়া আছে স্টপওয়াচের সাহায্যে আমরা 40টি দোলনের সময় পেলাম 80 সেকেন্ড, যেখানে সূক্ষ্মতা 1 সেকেন্ড। আমাদের নির্ণয় করতে হবে জি এর মানের ত্রুটি নির্ণয় করো, আগের মতোই প্রশ্নটা। তাহলে জি ইকুয়াল টু, সূত্র কি ছিল আমি একবারে লিখি, 4π² এল ডিভাইডেড বাই টি স্কয়ার। 4π² ধ্রুবক, তাহলে আমার তাকাইতে হবে এল এবং টি এর দিকে। তাহলে ডিজি ডিভাইডেড বাই জি ইকুয়াল টু ডিএল ডিভাইডেড বাই এল প্লাস 2 ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি, এটা হচ্ছে সূত্র। আগে আমাদের এল এবং ডিএল এর মান সরাসরি বলে দেওয়া ছিল, আমরা এই সূত্রে বসাই দিতাম, বসাই দিয়ে জি এর ত্রুটিটা বের করে ফেলতাম। কিন্তু এবার বলে দেওয়া নেই, এবার আমরা এল নির্ণয় করার জন্য 3টা ডাটা নিয়েছি, এই 3টা ডাটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে আমাদের L2, এটা হচ্ছে আমাদের L3। তাহলে যখন আমাদের গ্রুপ ডাটা বলে দেওয়া থাকবে, তাহলে গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে আমরা এরর বের করি এবং কিভাবে আমরা সঠিক মানটা নির্ণয় করি এটা কিন্তু আমরা জানি। এই টাইপের অলরেডি একটা ম্যাথ আমরা কিন্তু আগে করছি। তাহলে আমরা এর গড় মানটাকেই ধরে নিব হচ্ছে কার্যকর দৈর্ঘ্যের সঠিক মান, অর্থাৎ এল এর মান, এবং এখান থেকে গড় ত্রুটিটা বের করব, সেটা হবে হচ্ছে আমাদের ডেল এল বা ডিএল। তাহলে সেটা আমরা কিভাবে করি, এটা L1 L2 L3, তাহলে গড় নির্ণয় করি যে গড় এল, গড় মান, কার্যকর দৈর্ঘ্যের গড় মান। তাহলে এল বার এটা হবে L1 প্লাস L2 প্লাস L3 ডিভাইডেড বাই 3। তাহলে 99 প্লাস 100 প্লাস 101 ভাগ হচ্ছে 3, এখান থেকে আসবে হচ্ছে 100 সেন্টিমিটার। এটা হচ্ছে এল এর মান আমি পাইলাম। এবার আমি ডিএল এটা বের করতে চাই, অর্থাৎ ত্রুটি। তাহলে গড় ত্রুটিটা আমরা কিভাবে বের করতে পারি, তুমি দেখো,
তুমি এটাকে ধরে নিচ্ছ সঠিক মান 100 সেন্টিমিটার, তাহলে তুমি যখন L1 99 নিছো তখন কিন্তু তোমার ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা হচ্ছে প্রথম ত্রুটি ডেল L1। তাহলে এটার সাথে এটার পার্থক্য আমি একবারে লিখতেছি 100 আর 99, এটা যদি বিয়োগ করো তাহলে হবে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রথম ত্রুটি। ডেল L2 100 আর এটার পার্থক্য, তার মানে 0 সেন্টিমিটার। ডেল L3 এটা হচ্ছে 101 এবং 100 এর পার্থক্য অর্থাৎ 1 সেন্টিমিটার। এটা হচ্ছে তিনটা ত্রুটি। এখন এই তিনটা ত্রুটির আমার গড় বের করতে হবে, ডেল L বার এটা বের করতে হবে। তাহলে এটা হবে ডেল L1 প্লাস ডেল L2 প্লাস ডেল L3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 1 প্লাস 0 প্লাস 1 ডিভাইডেড বাই 3, তার মানে 2 ডিভাইডেড বাই 3 এত সেন্টিমিটার। এইটা হচ্ছে ত্রুটির গড় মান। তাহলে এটা হবে আমাদের ডিএল এবং এটা হবে আমাদের এল। তাহলে এখানে আমরা বসাই ডিএল এর মানটা 2 ডিভাইডেড বাই 3 আর এল এর মানটা হচ্ছে 100 এত সেন্টিমিটার। উপরেরটাও সেন্টিমিটার এককে, নিচেরটাও সেন্টিমিটার এককে। এখন আসো দোলনকাল, ডিটি আর টি। টি হচ্ছে দোলনকাল। আমরা কি করছি, 40টা দোলনের সময় রেকর্ড করছি। 40টা দোলনের সময় হয়েছে 80 সেকেন্ড। দোলনকাল মানে কি, একটা দোলনের সময়। তাহলে 40টা দোলনের সময় যদি 80 সেকেন্ড হয় তাহলে একটা দোলনের সময় হবে 80 ডিভাইডেড বাই 40। তাহলে এটা হচ্ছে আমাদের দোলনকাল 80 ডিভাইডেড বাই 40। এবার আমাদের কি বসাইতে হবে, উপরে বসাইতে হবে হচ্ছে এই যে দোলনকালের ত্রুটি ডিটি। এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা আমাদের বলে দেওয়া আছে যে সূক্ষ্মতা হচ্ছে 1 সেকেন্ড। এই যে সূক্ষ্মতাটা, এটা কয়টা দোলনের সূক্ষ্মতা, এটা হচ্ছে 40টা দোলনের সূক্ষ্মতা, অর্থাৎ 80 সেকেন্ডের সূক্ষ্মতা হচ্ছে 1 সেকেন্ড। মানে আমি তোমাকে বললাম কয়টা দোলন নিলা তুমি, 40টা দোলন নিয়ে কত সময় পাইছো, 80 সেকেন্ড। তাহলে আমি বললাম কি অ্যাকুরেট কি 80 সেকেন্ড, তুমি বললো না 1 সেকেন্ড কম হতে পারে 1 সেকেন্ড বেশি হতে পারে। তার মানে কি 80 সেকেন্ডের 1 সেকেন্ড কম হতে পারে 1 সেকেন্ড বেশি হতে পারে। তাহলে নিচে তুমি যেহেতু দোলনকাল বসাইছো, তাহলে দোলনকালের জন্য অর্থাৎ একটা দোলনের জন্য যতটুকু ত্রুটি সেটা তোমার নিতে হবে। তাহলে এটা হচ্ছে 40টা দোলনের জন্য ত্রুটি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে একটা দোলনের জন্য ত্রুটি হবে 1 ভাগ হচ্ছে 40। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করো, কয়টা দোলন মানে 40টা দোলন, এটা যদি আমাদের বলে দেওয়া নাও থাকতো তাহলে কিন্তু আমি ম্যাথটা পারতাম। আমাদের যদি বলে দেওয়া থাকতো একটা নির্দিষ্ট সংখ্যক দোলন নেওয়া হইলো তাও কিন্তু আমরা ম্যাথটা পাইতাম। অর্থাৎ 40 এটা মানে আমাদের বলে দেওয়া যে খুবই জরুরি এটা কিন্তু না। তুমি দেখো উপরেও 40 আছে, 40 দিয়ে ভাগ হয়েছে, নিচেও 40 দিয়ে ভাগ হয়েছে, তাহলে 40 40 কাটাকাটি, তাহলে কি থাকে 1 ভাগ হচ্ছে 80। মানে তুমি কতটুকু সময় নিছো, 80 সেকেন্ড। এই 80 সেকেন্ডে ত্রুটি কত, 1 সেকেন্ড। তাহলে উপরে হচ্ছে ত্রুটি 1 সেকেন্ড আর নিচে হচ্ছে টোটাল সময় 80 সেকেন্ড। এভাবে কিন্তু বসাই দিলেও হইতো, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে 40টি দোলনকাল নিলাম বা কতগুলো দোলনকাল নিলাম এটা কিন্তু সবসময় বলে দেওয়ার দরকার নেই। বলে দেওয়ার না থাকলেও কিন্তু আমরা ম্যাথ করতে পারবো। তাহলে এখান থেকে তুমি হিসাব করবা, হিসাব করে এখান থেকে আনুপাতিক ত্রুটিটা আসবে, একে 100% দিয়ে গুণ দিবা, গুণ দিলে সেটা হবে হচ্ছে শতকরা ত্রুটি। তো এই টাইপের ম্যাথ আশা করি এখন পারবা। দোলনকাল রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জি এর মান নির্ণয়ের এই যে ম্যাথগুলো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথগুলো একটু করবা। এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। আমাদের বলতেছে দুইটা রোধ R1 এটা হচ্ছে 5 প্লাস মাইনাস 0.02 ওহম এবং R2 এটা হচ্ছে 3 প্লাস মাইনাস 0.01 ওহম। এই দুইটা রোধ, এই দুইটা রোধকে আমরা প্রথমে শ্রেণীতে কানেক্ট করব। শ্রেণীতে কানেক্ট করে তুল্য যে রোধ তার ত্রুটিটা নির্ণয় করব। তারপরে আমরা এই দুইটাকে সমান্তরালে কানেক্ট করব। সমান্তরালে কানেক্ট করে যে তুল্য রোধ তার ত্রুটিটা বের করব। তাহলে প্রথম প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে রোধ দুইটিকে শ্রেণীতে যুক্ত করে তুল্য রোধের ত্রুটি, তুল্য রোধের ত্রুটি এটা নির্ণয় করো। এবং 2 নম্বরটা আমাদের বলতেছে সমান্তরালে যুক্ত করে তুল্য রোধের ত্রুটিটা নির্ণয় করো। তাহলে দেখো দুইটা রোধ শ্রেণীতে যুক্ত করব। আমি 1 নম্বরটা আগে করতেছি। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, এই দুইটাকে আমরা শ্রেণীতে যুক্ত করলাম। তাহলে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধের যে সূত্রটা আমরা জানি RS, এটা হবে হচ্ছে R1 প্লাস R2, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা RS এর ত্রুটি চাই, তাহলে আমরা এভাবে লিখবো DRS ডিভাইডেড বাই হচ্ছে RS ইকুয়াল টু R1 এবং R2 এর উপরে RS ডিপেন্ড করে। তাহলে আমরা সূত্রটা লিখি DR1 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস DR2 ডিভাইডেড বাই হচ্ছে R2। এই যে সূত্রটা আমরা লিখে ফেললাম। বলো তো সূত্রটা যে লিখছি এটা কি হয়েছে? না, এই সূত্রটা হয়নি, এভাবে লেখা যায় না। কেন এভাবে লেখা যায় না? আচ্ছা তুমি একটু খেয়াল করো তো, যদি সূত্রটা এমন হইতো যোগ আকারে না হয়ে, এখানে যোগ আকারে আছে, যোগ আকারে না হয়ে যদি সূত্রটা এমন হইতো RS ইকুয়াল টু R1 ইন্টু R2, যদি গুণ আকারে হইতো তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারতাম DRS ডিভাইডেড বাই RS ইকুয়াল টু DR1 বাই R1 প্লাস DR2 ডিভাইডেড বাই হচ্ছে R2, তখন আমি এটা লিখতে পারতাম। তুমি দেখো আগে যে সূত্রগুলো আমরা লিখছি
সবগুলাতে এই যে চলকগুলা গুণ আকারে ছিল তখন কিন্তু আমরা এই ফরম্যাটে লিখছি, যোগ আকারে থাকলে কিন্তু আমি তখন এই ফরম্যাটে লিখতে পারি না, এটা যোগ আকারে আছে। R1 এবং R2 এর যে যোগফলটা এটাই হবে হচ্ছে তুল্যরোধ RS। তাহলে তখন আমরা কিভাবে করব? তাহলে তখন আমরা এইভাবে লিখতে পারবো না। তাহলে সূত্রটা কেমন হবে? তাহলে এই জিনিসটা এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, সূত্রটার কেমন হওয়া উচিত। তুমি দেখো এই R1 এর মান হচ্ছে 5 প্লাস মাইনাস 0.02 ওহম, আর R2 এর মান 3 প্লাস মাইনাস 0.01 ওহম। এটা R1 এর মান, এটা R2 এর মান। তাহলে শ্রেণীতে তুল্যরোধ RS এটা হয় দুইটার যোগফল। তাহলে দুইটার যোগফল করে শ্রেণীতে তুল্যরোধ কত হতো? 5 আর 3, তার মানে 8 ওহম হইতো। এটা হইতো শ্রেণীতে তুল্যরোধ। কিন্তু ত্রুটি আছে, এই কারণে 8 ওহমের চেয়ে একটু বেশি হবে, একটু কম হবে। এখন তুমি মনে করো এইটা পরিমাপ করতে গিয়ে এই যে কতটুকু বেশি হতে পারে, 0.02 বেশি হতে পারে, তুমি বেশিটা নিলাম, মনে করো 0.02 বেশিটা নিলাম। আর এখানে মনে করো কতটুকু বেশি হতে পারে, 0.01 বেশি হতে পারে, তাহলে তুমি এখানেও বেশিটা নিলা, 0.01 বেশিটা নিলাম। তাহলে দেখো তো এটার ত্রুটি বেশিটা নিছো, এটার ত্রুটিটাও বেশিটা নিছো, সর্বোচ্চটা নিছো। তাহলে এই দুইটাকে এবার যদি যোগ করো তাহলে 5 আর 3 যোগ করলে 8, এবং ত্রুটিগুলো যদি যোগ করো তাহলে ত্রুটিগুলো যোগ করলে 0.02, 0.01, তার মানে কত হচ্ছে 0.03। এটা হচ্ছে ত্রুটি। তাহলে তুমি যে তুল্যরোধটা পাচ্ছ, ভালো করে খেয়াল করো, তুমি যে তুল্যরোধটা পাচ্ছ সেটা পাচ্ছ হচ্ছে 8 প্লাস 0.03 এটা। আচ্ছা, যদি এটার হিসাব করতে গিয়ে কেউ 0.02 কম নেয়, মানে আগে তো প্লাসটা নিছো, এবার তুমি মনে করো মাইনাসটা নিলা, আর এক্ষেত্রে তুমি আগে প্লাসটা নিছিলা, এবার হচ্ছে মাইনাসটা নিলা। তাহলে এক্ষেত্রে মাইনাস 0.02 মানে 0.02 কম, আর এক্ষেত্রে 0.01 কম। তাহলে দুইটা যদি একসাথে করি তাহলে কতটুকু কম হবে? 0.03 কম হবে। তাহলে মেইন মান হচ্ছে 8, এটা হচ্ছে সঠিক মান। তাহলে তার চেয়ে কতটুকু কম হতে পারে? 0.03, এতটুকু কম হতে পারে। তাহলে আগে ছিল প্লাস 0.03, এবার হচ্ছে মাইনাস 0.03। তাহলে আমরা একবারে লিখি প্লাস মাইনাস 0.03। তাহলে প্রকৃত মান RS এর প্রকৃত মান হচ্ছে এইটা, আর ত্রুটি মান কতটুকু? ত্রুটি মান হচ্ছে 0.03 এইটা। তাহলে এইটা হচ্ছে ত্রুটি মান, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে DRS, আর এটা হচ্ছে সঠিক মান, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে RS। আমাদের ত্রুটি লাগবে আনুপাতিক ত্রুটি বা শতকরা ত্রুটি, তাহলে DRS ডিভাইডেড বাই হচ্ছে RS। তাহলে DRS এর মান 0.03 এবং RS এর মান হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি, একে যদি 100% দিয়ে গুণ দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে শতকরা ত্রুটি। এই যে এইভাবে আমরা ত্রুটিটা বের করলাম। তাহলে যোগ আকারে যদি থাকে তাহলে কিন্তু তখন আমরা এইভাবে করি। আর তুমি বলতে পারো যে ভাই আপনি এখানে একবার প্লাস নিলেন, এখানে প্লাসটা নিলেন, সর্বোচ্চটা নিলেন, তারপরে দুই ক্ষেত্রে সর্বনিম্নটা নিলেন, মানে কত বেশি হতে পারে কত কম হতে পারে। যদি এমন হইতো এক্ষেত্রে সর্বোচ্চ আর এক্ষেত্রে সর্বনিম্ন, তাহলে দেখো এক্ষেত্রে যদি সর্বোচ্চ আর এক্ষেত্রে যদি সর্বনিম্ন হতো তাহলে কিন্তু আমার এই রেঞ্জের মধ্যেই পড়তো। এক্ষেত্রে যদি সর্বোচ্চ হয় তাহলে কত হবে? 0.02, এটা প্লাস, আর এক্ষেত্রে যদি সর্বনিম্ন হয় তাহলে মাইনাস 0.01। তাহলে আমি যদি এই দুইটা নিই একসাথে, যদি যোগ করি তাহলে হবে 0.01। তাহলে সেই 0.01টা কিন্তু 0.03 মধ্যে পড়ে, মানে 8-এর চেয়ে 0.03 বেশি হতে পারে, 0.03 কম হতে পারে। তো 0.01 এটা 8-এর চেয়ে এতটুকু, তো এটা কি 0.03 রেঞ্জের মধ্যে পড়ে না? তাহলে আমরা যোগ আকারে থাকলে ত্রুটিগুলা এইভাবে বের করতাম। তাহলে আমি এখন তোমাকে একটু সূত্রটা লিখে দিই, এই জিনিসটা তো তুমি বুঝতে পারছো। এখন সূত্রটা আমি যদি লিখে দিই, যদি এরকম যোগ আকারে থাকে তাহলে সূত্রটা দেখো তো কেমন হবে। এখানে এটা ছিল হচ্ছে DRS, এটা ছিল হচ্ছে RS, মান হচ্ছে 0.03 আর এটা হচ্ছে 8। তাহলে যোগ আকারে থাকলে R1 আর R2 যদি এরকম যোগ আকারে থাকে তাহলে সূত্রটা হবে, ত্রুটির সূত্রটা হবে DRS ডিভাইডেড বাই RS। এটা হবে হচ্ছে দুইটার ত্রুটি, দেখো এটা হচ্ছে R1, এটা হচ্ছে DR1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে DR2। তো এই যে 0.03 আমরা কিভাবে পাইছি? ত্রুটি দুইটা যোগ করে পাইছি। ত্রুটিটা কত? DR1 DR2। তাহলে এই যে দুইটা যোগ করে DR1 প্লাস DR2, তাহলে উপরে ত্রুটি দুইটার যোগ। আর দেখো নিচে 8, এই 8 কিভাবে পাইছি? এই R2 এবং R1 যোগ করে পাইছি। তাহলে নিচে কি লিখবো? R1 প্লাস হচ্ছে R2। তাহলে যদি যোগ আকারে থাকে তাহলে সূত্রটা তখন লিখবো হচ্ছে এইভাবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে DR1 এবং DR2 এই মানটা হচ্ছে 0.03, R1 প্লাস R2 এর যোগফল হচ্ছে 8। তাহলে একে তুমি 100% দিয়ে গুণ দাও, তাহলে চলে আসবে হচ্ছে শতকরা ত্রুটি। ঠিক আছে? তাহলে শ্রেণীতে তুল্যরোধের ত্রুটি আমরা এইভাবে বের করব। এখন প্রশ্ন হচ্ছে যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে আমরা তুল্যরোধের ত্রুটিটা কিভাবে বের করব? 2 নম্বরটা সমান্তরালে যুক্ত আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত তুল্য হচ্ছে RP। তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে DRP ডিভাইডেড বাই হচ্ছে RP, এটা আমাদের নির্ণয় করতে হবে।
আচ্ছা, সমান্তরালে যদি যুক্ত থাকে তুল্যরোধ বের করার সূত্র কি? আরপির সূত্রটা কি? আরপির সূত্রটা হচ্ছে 1/r1 প্লাস 1/r2 তার ইনভার্স। তাহলে এখানে দেখো তো আমরা কি পাই? আমরা পাই, নিচে পাই হচ্ছে r1 r2, উপরে পাই হচ্ছে r1 প্লাস r2। তাহলে এর আবার কি হবে? ইনভার্স হবে। তাহলে r1 r2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে r1 প্লাস r2। সহজ কথায় যদি বলি তাহলে উপরে হবে দুইটার গুণফল, নিচে হবে দুইটার যোগফল। এটা হচ্ছে সূত্র, আরপি এর সূত্রটা। তাহলে এর আমরা ত্রুটিটা বের করব। তুমি একটু খেয়াল করে দেখো, মনে করো কোনো একটা রাশি এ যদি হয় যে x² y³ ডিভাইডেড বাই z⁵, তাহলে আমরা সূত্রটা লিখি এভাবে dA ডিভাইডেড বাই a, x একটা রাশি, y একটা রাশি, z একটা রাশি। তাহলে dx ডিভাইডেড বাই x, dy ডিভাইডেড বাই y, dz ডিভাইডেড বাই z। পাওয়ার গুলোকে সামনে আনি, এর পাওয়ার কত 2, এর পাওয়ার কত 3, এর পাওয়ার কত 5, তারপরে যোগ করে দিই। এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি না, r1 হচ্ছে একটা রাশি যার পাওয়ার হচ্ছে 1, r2 হচ্ছে একটা রাশি যার পাওয়ার হচ্ছে 1, এবং r1 প্লাস r2 এটা হচ্ছে একটা রাশি যার পাওয়ার হচ্ছে 1। তাহলে কয়টা রাশি? 3টা রাশি। তাহলে সূত্রটা দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, drp ডিভাইডেড বাই হচ্ছে rp, এটা ইকুয়াল টু কয়টা রাশি? 3টা রাশি, r1 r2 আর একটা হচ্ছে r1 প্লাস r2। তাহলে dr1 ডিভাইডেড বাই হচ্ছে r1, এর পাওয়ার কত? 1, তাহলে সামনে বসবে 1। dr2 ডিভাইডেড বাই r2, r2 এর পাওয়ার কত? 1, তাহলে এর সামনে বসবে 1, তাহলে এই যে 1 বসালাম। আর এটা হচ্ছে dr1 প্লাস r2 ডিভাইডেড বাই নিচে r1 প্লাস r2, এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 1, তাহলে সামনে বসবে হচ্ছে 1। তাহলে সূত্রটা হচ্ছে এইটা, এই হচ্ছে সূত্রটা। তাহলে এখন আমরা ম্যাথ করি। দেখো dr1 এর মান কত? dr1 এর মান হচ্ছে 0.02, r1 এর মান কত? r1 এর মান হচ্ছে 5, প্লাস dr2 এর মান 0.01, r2 এর মান কত? 3, তাহলে নিচে বসালাম 3। এখন আসো খেয়াল করো, r1 প্লাস r2 আর উপরে হচ্ছে r1 প্লাস r2 এর ত্রুটিটা। তাহলে r1 প্লাস r2 এটা হচ্ছে 5 যোগ 3, আর উপরে হচ্ছে r1 প্লাস r2 যোগ করে ত্রুটিটা। তাহলে যোগ করে ত্রুটি মানে কি? 0.01 এবং 0.02 এর যোগফল। তাহলে 0.01 প্লাস 0.02 এর যোগফল, এটা হচ্ছে ত্রুটি। তাহলে এখান থেকে এবার হিসাব করে যা পাবো এটা হবে হচ্ছে সমান্তরালে তুল্যরোধের আনুপাতিক ত্রুটি। একে যদি 100% দিয়ে গুণ দিই তাহলে চলে আসবে হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে এই টাইপের ম্যাথগুলো পারা যাবে না? খুবই সহজ জিনিস। এই টাইপের দেখো আরেকটা সূত্র আছে, রোধের ম্যাথ না এসে মনে করো যে এই ম্যাথটাও আসতে পারে, ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব। দেখো তো মনে আছে কিনা, 1 ডিভাইডেড বাই f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই u প্লাস 1 ডিভাইডেড বাই v। তো মনে করো ইউ তোমাকে বলে দিল, ভি তোমাকে বলে দিল, বলে দিয়ে বললো লেন্সের ফোকাস দূরত্ব f নির্ণয়ের ত্রুটি বের করো। তাহলে সূত্রটা কেমন হবে? দেখো তো একই রকম না, আমরা সমান্তরালে 1/rp ইকুয়াল টু হচ্ছে 1/r1 প্লাস হচ্ছে 1/r2, ঠিক একই রকম হচ্ছে সূত্রটা। তাহলে f ইকুয়াল টু হবে u এবং v এর গুণফল, আর নিচে হবে u এবং v এর যোগফল। তাহলে আমরা সূত্রটা এভাবে লিখবো, df ডিভাইডেড বাই f, যেভাবে এখানে লিখছি ঠিক একইভাবে এখানেও লিখবো। তাহলে du ডিভাইডেড বাই u প্লাস dv ডিভাইডেড বাই v, আর এখানে হবে du প্লাস v ডিভাইডেড বাই u প্লাস v। একই রকম ভাবে তুমি ম্যাথটা করতে পারবা। ক্লিয়ার? তো এই ম্যাথটা কিন্তু করো, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা একটু বাসায় এই ম্যাথটা করার ট্রাই করবা। ম্যাথটা হচ্ছে এরকম একটা বৃত্তাকার তল, এই বৃত্তাকার তলে আমি যদি এরকম একটা নিরেট মার্বেল যদি ছেড়ে দিই, তাহলে সেটা একটা স্বল্প কৌণিক বিস্তরে সরল দোলকের মতো এভাবে ওখানে দুলতে থাকবে, যদি এই তলটা ঘর্ষণহীন হয়। মানে চিন্তা করো মাটিতে এরকম একটা গর্ত করা হয়েছে, এরকম একটা বৃত্তাকার গর্ত, এখানে তুমি একটা মার্বেলকে ছেড়ে দিছো, একটা মার্বেল, কাচের মার্বেল, সেটাকে ছেড়ে দিছো। তাহলে সেটাকে ছেড়ে দিলে যদি মাটিটা ঘর্ষণহীন হয়, তাহলে সেটা সরল দোলকের মতো কৌণিক বিস্তার, অল্প কৌণিক বিস্তার, অর্থাৎ 4 ডিগ্রির কম কৌণিক বিস্তারে নিয়ে দুলতে থাকবে। তো এটা সরল দোলকের ন্যায় আচরণ করবে। সেই সরল দোলকের দোলনকালটা, এটাও একটা মানে সরল ছন্দিত স্পন্দন, এর দোলনকাল t ইকুয়াল টু হবে 2π√, বড় হাতের r মাইনাস ছোট হাতের r ডিভাইডেড বাই হচ্ছে g। বড় হাতের আর কি? বড় হাতের আর হচ্ছে এই যে বৃত্তাকার তল তার ব্যাসার্ধটা, এটা হচ্ছে বড় হাতের আর। আর ছোট হাতের আর হচ্ছে এই যে গোলকটা আছে, এই যে মার্বেলটা, এর ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধ, এটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে t ইকুয়াল টু 2π√, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ডিভাইডেড বাই হচ্ছে g। এখান থেকে আমরা যদি g পরিমাপ করতে চাই, তাহলে এটাকে আমরা বর্গ করে দিই। বর্গ করলে t² 4π², বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ডিভাইডেড বাই হচ্ছে g। তাহলে অতএব g ইকুয়াল টু হবে 4π², বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ডিভাইডেড বাই হচ্ছে t²। এটা এখন এখান থেকে আমরা g পরিমাপ করতে চাই। তো আমাদের এই যে বৃত্তপথের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 40 ± 0.02 এত সেন্টিমিটার।
এবং এই যে গোলকটা, এই গোলকের ব্যাসার্ধটা আমাদের বলে দেওয়া আছে, আর এর মানটা আমাদের বলে দেওয়া আছে 5 ± 0.001 এত সেন্টিমিটার, এটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ। এবং এই যে নিরেট গোলকটা, এই নিরেট গোলকটা যখন এখানে দুলবে আমরা একটা স্টপওয়াচের সাহায্যে এর পর্যায়কালটা নির্ণয় করছি। তো পর্যায়কালের মনে করো যে বলে দিচ্ছে যে 20টি দোলনের সময় এটা আমরা পাইছি হচ্ছে 40 সেকেন্ড, যেখানে সূক্ষ্মতা এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা আমাদের বলে দেওয়া আছে। আমাদের জি এর ত্রুটি বের করতে হবে, জি এর ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে জি এর ত্রুটি নির্ণয় করবো, এই যে এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে জি এর ত্রুটি আমরা লিখতে পারি dg / g = 4π² ধ্রুবক। তাহলে আমরা চিন্তা করব এইটা হচ্ছে একটা টার্ম, এই যে r - r, এটা হচ্ছে একটা টার্ম যার পাওয়ার হচ্ছে 1 এবং t তার পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এইভাবে লিখবো যে dr - r / r - r এর পাওয়ার হচ্ছে 1, তাহলে সামনে থাকবে 1, প্লাস dt / t, t এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সামনে বসবে হচ্ছে 2। তাহলে এখন dt / t এটা তুমি এখান থেকে বের করতে পারবা। স্টপওয়াচের সাহায্যে কতটুকু দোলনকাল পাইছে, কয়টা দোলন নিছে, এটা আমাদের বলে দেওয়া আছে। r - r আর নিচে r - r এটা বসাইতে হবে। তো এটা বসাতে গিয়ে অনেকের ঝামেলা হইতে পারে। এখানে বসাইতে হবে বড় হাতের r - ছোট হাতের r। তাহলে এটা হচ্ছে বড় হাতের r এর সঠিক মান, আর এটা হচ্ছে ছোট হাতের r এর সঠিক মান, এটা হচ্ছে ছোট হাতের r এর সঠিক মান। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে এখানে এই যে বড় হাতের r - ছোট হাতের r এটা বসবে হচ্ছে 35 সেন্টিমিটার। 40 থেকে 5 বিয়োগ করলাম 35, বিয়োগ করে বসাইতে হবে। উপরে হচ্ছে ত্রুটির বিয়োগ, এই যে ত্রুটিটা +0.02 আর এটা হচ্ছে +0.001। তাহলে এটা কি আমরা বিয়োগ করে বসাবো বলো তো? না, ত্রুটি কখনো বিয়োগ হয় না। আমরা ত্রুটিটা বসাবো, এর এবং এর ত্রুটিটা বসাবো, কিন্তু ত্রুটি সর্বদাই যোগ হয়। তাহলে এর মান হচ্ছে 0.02 আর এরটা হচ্ছে 0.001। তাহলে এখানে যদি আমরা এই যে dr - r এটা বসাই, তাহলে এটা বসাবো হচ্ছে 0.021, এটা বসাবো, দুইটা যোগ করে তারপরে বসাবো। ত্রুটি কখনো বিয়োগ হয় না। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি দেখো এখানে বিয়োগ করতেছো, তাহলে দুইটা মান নিয়ে বিয়োগ করতেছো, তাহলে এর ত্রুটি হতে পারে এর এতটুকু কম হতে পারে, এর এতটুকু কম হতে পারে, বা এর এতটুকু বেশি হতে পারে, এর এতটুকু বেশি হতে পারে। তাহলে আমার সর্বোচ্চ মানটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সর্বোচ্চ ত্রুটি যোগ হবে এইটা প্লাস এইটা, ওইটাই আমার এখানে বসাইতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবা, এরপরে এই ম্যাথটা হিসাব করতে পারবা, এটা খুব কঠিন কিছু হবে না। দেখো এই ম্যাথটা বেশ একটু বড়সড় ম্যাথ হলেও কঠিন ম্যাথ না, খুবই সহজ একটা ম্যাথ। কি বলতেছে আমরা একটু পড়ি আগে। আমি মিটার স্কেল দিয়ে একটা তারের দৈর্ঘ্য পরিমাপ করছি, তারের দৈর্ঘ্য পাইছে হচ্ছে 80 সেন্টিমিটার। যে মিটার স্কেল দিয়ে আমি পরিমাপ করছি তার লিস্ট কাউন্টের মান আমাদের বলে দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। আমি এর ব্যাসটা পরিমাপ করছি কি দিয়ে? স্ক্রু গজ দিয়ে। স্ক্রু গজের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার এবং পরিমাপকৃত তারের ব্যাসটা পাইছি 0.2 সেন্টিমিটার। আমি এই তারে একটা বল প্রযুক্ত করছি, 20 নিউটনের বল প্রযুক্ত করছি, ফলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হয়েছে 0.02 ± 0.001 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তারের উপাদানের ইয়ং গুণাঙ্কের শতকরা ত্রুটি এটা আমাদের বের করতে বলছে। তাহলে ইয়ং গুণাঙ্ক এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, সূত্রটা ছিল এফ বড় হাতের এল / এ ছোট হাতের এল। এখন এ কে আমি ভেঙে এভাবে লিখতে পারি, এ মানে হচ্ছে πr²। তো এটা তো ব্যাসার্ধের মাধ্যমে লিখলাম। আমি যদি ব্যাসের মাধ্যমে লিখি তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে এখানে আমি r = d/2 লিখতে পারি। তাহলে d/2 এর বর্গ তার মানে d², এই যে d² / 2² তার মানে 4। তাহলে এই 4টাকে আমি উপরে নিয়ে লিখি, তাহলে এখানে থাকবে হচ্ছে d² আর উপরে চলে আসবে হচ্ছে 4। এটা হচ্ছে সূত্র। তাহলে আমি এই y এর ত্রুটি চাই, অর্থাৎ dy / y এটা চাই। এটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? 4টা, f বড় হাতের l, d এবং ছোট হাতের l। তাহলে দেখো আমি সূত্রটা এভাবে লিখতে পারি, df / হচ্ছে f প্লাস d বড় হাতের l / l, d হচ্ছে d। এটা কেমন হয়ে গেছে জাস্ট মাথায় রাখো, d হচ্ছে ব্যাস, d এর পাওয়ার কত ছিল? 2, তাহলে সামনে বসবে কিন্তু 2। আর এই যে ছোট হাতের l, d ছোট হাতের l / ছোট হাতের l। এখন এখানে দেখো আমি যদি এই ত্রুটিগুলো বসাই দিই, এখান থেকে আমি হিসাব করে ইয়ং গুণাঙ্কের যে ত্রুটিটা, শতকরা বা আনুপাতিক ত্রুটি যাই বলুক না কেন, সেটা আমি বের করতে পারবো। তাহলে প্রথমে আসো df / f। প্রযুক্ত বলের মান কত? 20 নিউটন। কোনো ত্রুটি নাই, 20 নিউটন একটা ধ্রুবক মান আমার বলে দিছে। তাহলে এর যেহেতু কোনো ত্রুটি নাই, তাহলে এটা বসবে হচ্ছে 0। মানে f এর মান তুমি বসাও, কিন্তু df এর মান কত? 0। তাহলে আলটিমেটলি এই পার্টটা হয়ে যাবে 0 প্লাস dl / l। এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, বড় হাতের l আদি দৈর্ঘ্য কত ছিল? 80 সেন্টিমিটার ছিল। তাহলে নিচে হচ্ছে 80 সেন্টিমিটার, উপরে dl কতটুকু ত্রুটি?
তাহলে লিস্ট কাউন্টটাই হচ্ছে ত্রুটি, তাহলে 0.1 প্লাস 2 ইন্টু ব্যাসের ত্রুটি, তাহলে ব্যাসের ত্রুটি হচ্ছে স্ক্রু গজের লিস্ট কাউন্ট 0.01 আর নিচে হচ্ছে ব্যাস, কতটুকু ব্যাস পরিমাপ করছি 0.2 প্লাস দৈর্ঘ্য বৃদ্ধির ত্রুটি, দৈর্ঘ্য বৃদ্ধির ত্রুটি হচ্ছে 0.001 এবং দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে 0.02। তাহলে এখান থেকে তুমি হিসাব করবা, হিসাব করে তুমি ইয়ং গুণাঙ্কের ত্রুটিটা পাবা, একে 100% দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি শেষ। এইবার আসো এই ম্যাথটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। একটি নিরেট গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ আমার বলে দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটা হবে আর প্লাস মাইনাস, এটা হচ্ছে ডি আর, ভর বলে দেওয়া আছে। এটা হচ্ছে এম, তাহলে এটা প্লাস মাইনাস ডি এম। কি নির্ণয় করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে, তারপরে আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি আর ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি। তাহলে প্রথমে আসো আয়তনটা আমরা বের করব। আয়তন হচ্ছে ভি, গোলক নিরেট গোলক 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর এর যে প্রকৃত মানটা সেটা কত, সঠিক মান যেটা সেটা হচ্ছে 0.2, তাহলে এর কিউব। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, হিসাব করে পাবো হচ্ছে 0.0335, 0.0335 এত মিটার কিউব, এটা হচ্ছে আয়তন। কিন্তু দেখো ব্যাসার্ধ পরিমাপে তো ত্রুটি আছে, তাহলে আয়তন পরিমাপেও তো আমাদের ত্রুটি হবে, তাহলে আয়তনটাকে, এটা হচ্ছে আমার সঠিক মান, যেভাবে আমি ব্যাসার্ধটাকে লিখছি আর প্লাস মাইনাস ডি আর, আয়তনটাকে আমার ওইভাবে লিখতে হবে ভি প্লাস মাইনাস ডিভি। এটা আমি ভি বের করছি, আমার ডিভিটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? তুমি দেখো এটা যদি ভি হয় তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি, এটা সমান সমান আমরা লিখতে পারি 3 dr ডিভাইডেড বাই আর। তাহলে ডিভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি ইকুয়াল টু 3 dr ডিভাইডেড বাই আর ইনটু ভি, মানে প্রকৃত আয়তন। তাহলে দেখো 3 dr এর মান আমাদের বলে দেওয়া আছে 0.002 ডিভাইডেড বাই আর এর মান 0.2 গুণ ভি এর মান হচ্ছে 0.0335। তাহলে এখান থেকে হিসাব করে আমরা ডিভি এর মান পাবো, ডিভি এর মানটা হবে 0.001,005 এত মিটার কিউব, এটা হচ্ছে ডিভি। তাহলে এখন আমাদের আয়তনটাকে লিখতে হবে, তাহলে আয়তনটাকে আমরা এভাবে লিখতে পারি যে অতএব আয়তন, এই আয়তন হবে হচ্ছে ভি প্লাস মাইনাস ডিভি, তার মানে 0.0335 প্লাস মাইনাস 0.001005 এত মিটার কিউব, এটা হচ্ছে আয়তন। এক নম্বরের অ্যান্সার হচ্ছে এটা। দুই নম্বর আমাদের বলতেছে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে শতকরা ত্রুটি ডিভি ডিভাইডেড বাই ভি গুণ হচ্ছে 100%, এটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি এটা আমরা কিভাবে বের করব? এটা মানে হচ্ছে 3 dr ডিভাইডেড বাই আর গুণ হচ্ছে 100%। তাহলে 3 dr এর মান হচ্ছে 0.002 আর নিচে হচ্ছে 0.2 গুণ 100%। হিসাব করলে তুমি শতকরা ত্রুটি এটা পাবা হচ্ছে 3%, শতকরা ত্রুটির পাবা হচ্ছে 3%, এটা হচ্ছে শতকরা ত্রুটি। এইবার আমাদের বলতেছে ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি কত। তাহলে ঘনত্ব, দেখো ঘনত্ব এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো মানে হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। তাহলে ঘনত্ব ডিপেন্ড করতেছে ভরের উপর এবং আয়তনের উপর। তাহলে ডি রো ডিভাইডেড বাই রো এটা হচ্ছে ডিএম ডিভাইডেড বাই এম প্লাস ডিভি ডিভাইডেড বাই ভি। তাহলে ডিএম এর মান আমাদের দেওয়া আছে কত 0.001 আর এম এর মানটা কত 1 প্লাস ডিভি ডিভাইডেড বাই ভি, তাহলে এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে আমাদের ডিভি। তাহলে এখান থেকে আমরা ডিভি আর ভি নিয়ে বসাইতে পারি। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, ডিভি ডিভাইডেড বাই ভি এটা মানে কিন্তু আমাদের জানি যে 3 dr ডিভাইডেড বাই আর, তাহলে একবারে আমরা 3 dr ডিভাইডেড বাই আর এর মানটাও কিন্তু এখানে বসাইতে পারি। তাহলে 0.001 ডিভাইডেড বাই 1 প্লাস 3 dr এর মান 0.002 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 0.2। এখান থেকে হিসাব করে তুমি ঘনত্ব নির্ণয়ের ত্রুটিটা বের করে ফেলবা, ঠিক আছে? তো এই ম্যাথগুলো কিন্তু খুব সহজ ম্যাথ। এখন বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তুমি ট্রাই করলেই পারবা। এই যে ম্যাথগুলো আমি করাই দিলাম এগুলো যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে বইয়ের ম্যাথগুলো তুমি পারবা। ওকে, আর একটা ম্যাথ আমরা একটু করি। এই ম্যাথটা আমাদের বলতেছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপে শতকরা ত্রুটি যথাক্রমে 0.02%, 0.04%, 0.03% হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আয়তন পরিমাপের শতকরা ত্রুটি চাইছে। তাহলে একটা ঘনবস্তু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে এই হচ্ছে একটা ঘনবস্তু, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা
দৈর্ঘ্যকে আমি এ দিয়ে, প্রস্থকে আমি বি দিয়ে এবং উচ্চতাকে আমি সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আয়তন কি হবে? ভি ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি এটা হবে ডি এ ডিভাইডেড বাই এ প্লাস ডিবি ডিভাইডেড বাই বি প্লাস ডিসি ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে সূত্র। তাহলে এখন দেখো ডিএ বাই এ এর শতকরা ত্রুটি আমাদের দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি দেওয়া আছে, আমাদের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি চাইছে। তাহলে একবারে দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি, প্রস্থ পরিমাপের শতকরা ত্রুটি, উচ্চতা পরিমাপের শতকরা ত্রুটি যদি আমি এই সূত্রে বসাই দিই তাহলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি চলে আসবে। তাহলে মানগুলো আমরা বসাই। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি 0.02%, প্রস্থ পরিমাপের শতকরা ত্রুটি 0.04% এবং উচ্চতা পরিমাপের শতকরা ত্রুটি 0.03%। তাহলে 4 আর 3 7 8 9, তাহলে 0.09%। এটা হচ্ছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। ক্লিয়ার? এই টাইপের আরেকটা ম্যাথ, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পরিমাপে 2% ত্রুটি হলে এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আগের ম্যাথটার মতোই। তো দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য, তো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। তাহলে ঘনকের আয়তন যদি আমি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আয়তন হবে এ কিউব, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তাহলে এ কিউব। তাহলে এর ত্রুটি বের করতে হবে আমাদের। তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 3 ডিএ ডিভাইডেড বাই এ। তাহলে 3 ডিএ বাই এ, বাহুর দৈর্ঘ্য পরিমাপে শতকরা ত্রুটি আমাদের বলে দেওয়া আছে 2%, তাহলে গুণ হচ্ছে 2%। তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি হবে হচ্ছে 6%। এই যে আমরা হিসাব করে ফেললাম। এখন দেখো এই হিসাবটা যদি আমরা 9-10 এর মতো করে করি, তোমরা 9-10 এরকম ম্যাথ করে আসছো বা ক্লাস 8 এরকম ম্যাথ করে আসছো যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বাড়বে। ঠিক তেমনি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 2% পরিবর্তিত হয়, মানে 2% কমও হতে পারে 2% বেশিও হতে পারে, তাহলে তার আয়তন কত পার্সেন্ট বেশি হবে বা কত পার্সেন্ট কম হবে, এটাই তো ত্রুটি, তাই না? তো আমরা যদি ক্লাস 8 এর মেথডে করি তাহলে আমরা কিভাবে করতাম দেখো তো। ধরি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে এ, এটা ধরলাম। তাহলে আয়তন ভি এটা হবে হচ্ছে এ কিউব। এখন বাহুর দৈর্ঘ্য যদি 2% বাড়ে তাহলে নতুন করে বাহুর দৈর্ঘ্য কত হবে? যদি 2% বাড়ে, আমরা বৃদ্ধিটাই ধরি, মানে ত্রুটি কমতেও পারে বাড়তেও পারে, আমরা বৃদ্ধিটা ধরে ম্যাথ করতেছি। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2% বাড়ে তাহলে এ প্লাস এ এর 2%, তাহলে এ এর 2% মানে 2 ভাগ হচ্ছে 100। ক্লিয়ার? তাহলে কত হবে? 1.02a, এটা হবে হচ্ছে নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যদি নতুন বাহুর দৈর্ঘ্য হয় তাহলে নতুন আয়তন অর্থাৎ পরিমাপকৃত যে আয়তন, সেই আয়তন ভি ড্যাশ এটা হবে 1.02a এর কিউব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এর যদি আমরা কিউব করি তাহলে পাবো 1.0612a কিউব, এটা পাবো। এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন। এখন ত্রুটি কতটুকু সেটা আমাদের বের করতে হবে, বা বৃদ্ধি কতটুকু, কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভি ড্যাশ আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে দেখো তো পরিবর্তন অর্থাৎ ডেল ভি এটা কতটুকু? ভি ড্যাশ মাইনাস হচ্ছে বি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 1.0612a কিউব মাইনাস হচ্ছে a কিউব। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.0612a কিউব, এটা পাবো। তাহলে এটা হচ্ছে ডিভি। তাহলে এই ডিভি এই পরিবর্তনটা কার জন্য? এই ভি এর জন্য, মানে ঐকিক নিয়ম ছোটবেলায় এইভাবে করতা যে ভি এর জন্য পরিবর্তন এতটুকু, তাহলে 1 এর জন্য কত, 100 এর জন্য কত। তাহলে ভি এর জন্য যদি ডিভি হয় তাহলে 1 এর জন্য হবে ডিভি ডিভাইডেড বাই ভি, একে গুণ দিতে হবে হচ্ছে 100%। তাহলে হবে ডিভি ডিভাইডেড বাই ভি গুণ হচ্ছে 100%। তাহলে ডিভি কত? ডিভি হচ্ছে 0.0612a কিউব, আর ভি কত? ভি হচ্ছে এ কিউব। তাহলে এ কিউব কাটাকাটি, একে গুণ দিব হচ্ছে 100% দিয়ে, 100% দিয়ে গুণ দিলে এখানে আমরা পাবো হচ্ছে 6.12%। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে কত পাই? 6.12% পাই। আর এইভাবে যদি হিসাব করি তাহলে কত পাই? 6% পাই। তাহলে দুই ক্ষেত্রে দেখো হিসাব একটু মেলে নাই। এখানে এই যে 0.12% হয়েছে, এখানে কাটায় 6% হয়েছে। তো এটা কেন হলো? দেখো আমরা এইভাবে করতে পারি যখন পরিবর্তনটা অর্থাৎ ত্রুটিটা শূন্যের কাছাকাছি, খুব সামান্য ত্রুটি, তখন কিন্তু আমরা এইভাবে করতে পারি। কিন্তু ত্রুটিটা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করলে সঠিক অ্যান্সার পাবো না।
ত্রুটি যত বেশি হবে, ত্রুটির পার্থক্যটা যত বেশি হবে, তত কিন্তু এইভাবে করলে সঠিক যে ত্রুটিটা, আয়তন নির্ণয়ের যে সঠিক যে ত্রুটিটা, সেটা কিন্তু আমরা পাবো না, তার থেকে কিন্তু অনেক দূরের একটা মান পাবো। এখানে যেমন দেখো 2%, তার জন্য সঠিক যে মানটা প্রকৃত যদি হিসাব করতাম তাহলে আসতো 6.12, কিন্তু এভাবে হিসাব করলে আসছে কত? 6%। তাহলে মাথায় রাখবো আমরা এইভাবে করতে পারি তখনই যখন ত্রুটিটা টেন্ডস টু জিরো, জিরোর খুবই কাছাকাছি। এই কারণে তখন আমরা ডিফারেন্সিয়েশন এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি, অন্যথায় কিন্তু পারি না। এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা এমসিকিউতে আসছিল। সেই এমসিকিউতে অপশনে 6%ও ছিল, আবার অপশনে 6.12 এত পার্সেন্টও ছিল। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা দাগাবা, 6% দাগাবা না এটা দাগাবা? অবশ্যই এটা দাগাবা, তখন কিন্তু এটা দিতে হবে। যদি এমন হইতো অপশনে 6.12% নাই, সেক্ষেত্রে তুমি 6% দিতে পারতা। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। রিটেন ম্যাথে যদি আসে তাহলে তুমি সর্বদা এইভাবে করবা, রিটেনে যদি আসে সর্বদাই এইভাবে করবা, বা বুয়েটে বা যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং এ যদি ম্যাথ আসে তুমি সর্বদা এইভাবে করবা, এবং তখন দেখবা যে ত্রুটির মানটা এটা এখানে যেমন এই যে 2% অনেক বেশি দেওয়া আছে, ওরকম দেওয়া থাকবে না, শূন্যের খুব কাছাকাছি দেওয়া থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, তো আজকের লেকচার এই পর্যন্ত। পরবর্তী লেকচার অর্থাৎ পার্ট 2 তে আমরা ডাইমেনশন নিয়ে আলোচনা করব, মাত্রা নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।